আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? পড়াশোনার কি অবস্থা বলেন? কেমন হলো পড়াশোনা? হ্যাঁ, তো পড়াশোনা যতটুকুই হলো আরকি, আমরা আজকে থেকে নতুন করে একটু পড়াশোনার চেষ্টা করব। হ্যাঁ, তো ডিপলি পড়াশোনার চেষ্টা করব। আমাদের একটা সেশনও আছে ৩টার দিকে, আর এটা ৩টার দিকে। আর ডিটেইলে বলবো ইনশাআল্লাহ। তো আমাদের টিপস ক্লাস, আমাদের ৩টা পার্টে ৩জন মেন্টর, ডেডিকেটেড মেন্টর আছেন, ওরা নিবেন। তো আমি অল্প কিছু কথা বলি। সেটা হলো যে টিপস ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ? এটা দুইটা কারণে গুরুত্বপূর্ণ। টিপস ক্লাসে আপনারা কিছু টিপস তো অবশ্যই পাবেন। কোন কোন টপিক গুলো আপনারা বেশি ফোকাস দিবেন, কোন কোন টপিক গুলো একটু কম পড়লেও চলবে আর কি, এবং কিভাবে পড়তে হবে। আরেকটা হলো যে 1 মাসের একটা শিডিউল টিপস ক্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে আমি দেখছি যে আমি যখন প্রস্তুতি নিছি তখন এইসব ফাঁকিবাজি করছি আমি তখনো, কিন্তু টিপস ক্লাসের পরে টিপস ক্লাস অনুযায়ী যে একটা আমাদের শিডিউল তৈরি হয়েছে, নিজেরা যে শিডিউল আমরা করছি, সেটা আমাদেরকে 1 মাস খুব ভালো মতো একটা সাপোর্ট দিচ্ছে, এবং টিপস ক্লাস থেকে অনেক ভালো কোশ্চেন আসে দেখছি। এবং ফিলিং শেয়ারে, ফেলিসিটেশন প্রোগ্রামে অনেকেই এরকম বলছেন যে আমরা টিপস ক্লাস ফলো করে অনেক কিছুই আমরা এখান থেকে কোশ্চেন বা এরকম অনেক টপিক আমাদের কমন করছে। সো আপনারা চেষ্টা করবেন টিপস ক্লাস একটু ভালো মতো করতে, এবং টিপস ক্লাস অনুযায়ী আপনারা বাকি 1 মাস প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটু কথা বলি। সেটা হলো যে আপনাদের সাথে 1 মাস, 6 মাসের মতো জার্নি ছিল, 6 বা কিছু বেশি বা কারোর সাথে একটু কম। তো আমাদের একটা লেন্থি জার্নি, এবং ভবিষ্যতে হয়তো আরো জার্নি থাকবে। এবং আমরা বলি ওরিয়েন্টেশন প্রোগ্রামে যে স্টুডেন্টের যারা একবার এনরোল করেন তারা সারা জীবনের জন্য স্টুডেন্ট পরিবারের সদস্য হয়ে থাকেন। তো আজকে আপনারা এখানে পার্ট 1 এর ক্যান্ডিডেট, কালকে আপনারা পার্ট 2 ট্রেনিং, এরপরে আমাদের মেন্টর প্যানেল, এরপরে এখানে এসে কথা বলবেন আপনারা। এটাই আমাদের প্রত্যাশা, এবং সবাইকে আমরা এখানেই চাই। তো দীর্ঘদিনের জার্নিতে আপনাদের সাথে অনেক গল্প হয়েছে, কথা হয়েছে। আহ, কোনো বিষয় আমাদের থেকে আমরা আহ, দিতে পেরেছি ভালো মতো, কিছু বিষয় যেটা আপনাদের আশা অনুযায়ী হয়নি। সবটা মিলেই আহ, কিছু বিষয় যেগুলো ছিল, যেগুলো আমরা কভার করতে পারিনি, আমাদের জন্য দোয়া করবেন। সামনে দিনগুলোতে যেন এগুলো আমরা কভার করতে পারি। এবং আপনাদের সহযোগিতা আমাদের ছিল, এই জন্য আমরা এতদূর আগে আসতে পারছি, বা এতদূর এই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারছি। এবং আপনারাই কিন্তু আমাদের স্টুডেন্টের ব্যাকবোন অ্যাকচুয়ালি, এবং আপনাদের সফলতা, আপনাদের সবকিছুই আসলে আমাদের জন্য। সো আমি স্টুডেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে কিছু ওপেনিং স্পিচ বা দিক নির্দেশনামূলক কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের স্টুডেন্ট পরিবারের একাডেমিক বডির অন্যতম সদস্য, আমাদের জনপ্রিয় মেন্টর ডাক্তার আল্লাহ আসিফ আবেদিন ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। বৃষ্টি স্নাত এই দিনে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে অফলাইনে এসেছেন, আর যারা ক্লাস পরিবারের সদস্য ঢাকার বাইরে প্রান্তে আছেন, আসলে অবস্থানগত কারণে ঢাকা আসতে পারেন নাই, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়েছেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। শুক্রবার সকালের যে মহিমান্বিত ঘুম, এই ঘুমটাকে বাদ দিয়ে আপনারা যুক্ত হয়েছেন। তো আমরা আসলে যে বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আজকে এসেছি, সেটা হচ্ছে টিপস ক্লাস। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের একটা বিশেষ স্পেশাল আয়োজন। এবং লাস্ট 2 থেকে 3 দিন আপনাদের প্রচন্ড দাবির মুখে, হ্যাঁ, আপনাদের কেন রেকর্ড থাকবে না,
অনেক দাবি ছিল। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমি এই দাবিটা পোষণ করছিলাম। তো আপনারা অনেক ভালো, কারণ আপনার পেজ টেজ খুলেন নাই, রিপোর্ট মারেন নাই, আপনার রাজুতেও ডাক দেন নাই যে চলো রাজুতে যাই। আমি যখন কোচিং করছিলাম তখন দেশ একটা উত্তাল অবস্থাতে ছিল 2024 সালে, কিছু হইলেই হুটহাট আন্দোলন শাহবাগে। সো ওই সময় স্টুডেন্ট পার করে আসছে, তখনও তাদের এরকম একটা স্ট্রং অবস্থা ছিল যে না আপনারা, আমরা একটা দিন আপনাদেরকে দিচ্ছি টিপস ক্লাসে, আপনাদেরকেও একটা দিন দিতে হবে আমাদেরকে। এটাই হচ্ছে মূল মোটো। এই জন্য আসলে গ্রুপে অনেক কথা লেখার পর আমরা আসলে অনেক কিছু লিখতে পারি নাই, কারণ আমি একবার মনে করি আপনাদের কথা, আরেকবার মনে করি স্টুডেন্টের কথা। ঠিক আছে, তখন আমাকে ব্যর্থ জাতিসংঘের মতো মনে হয়েছে নিজেকে, কোনো বিবৃতি দিতে পারি নাই। ওকে ফাইন। সো টিপস ক্লাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লাস্ট এক মাস হাতে গোনা। আমরা কালকে যে একটা রিপোর্ট পেলাম সেটা হচ্ছে জুন মাসের 2, 3, 4 পার্ট 1 একটা সম্ভাব্য ডেট আছে। সেক্ষেত্রে আমাদের ডেন্টাল হয়তো বা 3 তারিখ বা 4 তারিখে হতে পারে। তো আপনাদের হাতে গোনা এক মাস সময় আছে। আমরা আজকে আমরা সেই টপিক গুলো আলোচনা করব যেগুলো হচ্ছে আপনারা লাস্ট এক মাস শুধু রিভিশন দিবেন। এখন আপনাদের কাজ হচ্ছে সামনে কি উৎসব আছে, আপনাদের এফসিবিএস পার্ট 1 উৎসব আছে। ঠিক আছে, এর বাইরে যদি কোনো উৎসব মাথায় ঢুকান তাহলে আপনার জন্য ডিসেম্বর স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, সো এটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা চাই আপনারা সবাই এতদিন কষ্ট করেছেন, লাস্টে একটা মাস একেবারে আদা জল খেয়ে লাগা, যেটা আমরা বলি আর কি। যার যে সকল অ্যাক্টিভিটিস আছে, চেম্বার, সংসার, মুসলমানি উৎসব, ঠিক আছে, গায়ে হলুদের উৎসব, যা উৎসব এগুলো সব পিছাই দেন এক মাস। আল্লাহ বাঁচাইলে জুন মাসের পরে হবে। প্রয়োজনে কুরবানি গোস্ত একটু উঠায় রাখলেন, পরে খাইবেন আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া কম, কারণ বেশি খেলে ঘুম আসবে, মেটাবলিজম স্যারেরা ভালো বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাইলে আপনার আমাদের আমাদের টার্গেট হচ্ছে আগামী একটা মাস আমরা আজকে যে টপিক গুলো দেখাবো, ইনফিনিটি স্টার, ট্রিপল স্টার, এবং কিছু টপিক দেখে এগুলো পড়বেন না, এগুলো আসলেও পড়বেন না, এগুলো ফাঁদ, এগুলো ট্র্যাপ। ঠিক আছে, এই ট্র্যাপে পা দিলে শেষ। সো ইনফিনিটি স্টার গুলো বারবার রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন, 3 বার 4 বার রিভিশন দিবেন যতটুকু সময় আছে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা, শারীরিকভাবে সুস্থ থাকা, এটা আমাদের সবার জন্য দরকার। জীবনের জন্য এফসিপিএস না, এফসিপিএস এর জন্য জীবন। ঠিক আছে, আপনার প্রচুর ডিগ্রি আসবে, এগুলা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই। রিল্যাক্স মুডে পড়াশোনা করবে। ঠিক আছে, আর আমরা আজকে আমাদের এই আমাদের আপনাদের যারা অফলাইন ব্যাচে আছেন, শুরু থেকে আমাদের একটা আপুরূপী ভাই, দীপু ভাই, সে সবসময় গ্রুপে ছবি তুলে দিত, তার জন্য আমরা একটু হাততালি দেই। ঠিক আছে, এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দীপু ভাই যদি ভাবে যে না আমার পড়াশোনা করতে হবে না, তাহলে কিন্তু লস। তারও পড়াশোনা করতে হবে, সবারই পড়াশোনা করতে হবে। এফসিবিএস পার্ট 1 এর একটা হাইলি কম্পিটিটিভ এক্সাম, নিজের সাথে নিজের কম্পিটিশন। ঠিক আছে, আর আপনারা পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন। আর এডুডেন্ট, আপনারা যেহেতু একবার এডুডেন্টে আসছেন, আপনারা অলওয়েজ হচ্ছে এডুডেন্টে ওয়েলকাম। আর এখনই বিদায় দিদায় কিছু নাই, আপনারা পড়াশোনা করেন, আমাদের মেন্টররা চলে আসছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি একাডেমিক কোনো আলোচনা থাকে, কোনো পরামর্শ থাকে, গ্রুপগুলোতে লিখবেন, আমরা দেখব। আর সবার সাথে শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে তার দিক নির্দেশনামূলক কথা নিয়ে আসার জন্য। আমাদের সলভ ক্লাস, সরি টিপস ক্লাস শুরু হচ্ছে ডক্টর জোহাইর রব্বির ভাইয়ের মাধ্যমে। আমাদের শেষের দিক থেকে অ্যাকচুয়ালি পেপার 3 থেকে শুরু হচ্ছে। তো ভাইকে অনুরোধ জানাচ্ছি ক্লাসটি নেওয়ার জন্য, এবং আপনারা এনজয় করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। পয়েন্টার কোথায়? পয়েন্টার ছিল তো একটু, মনে হয় না। দেখেন তো, হ্যালো হ্যালো, শোনা যায় না?
সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে তো আগেও দেখা হয়েছিল আমার, না? আচ্ছা, কিছু ক্লাসে দেখা হয়েছিল। আমি ডাক্তার রাব্বি, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট। আচ্ছা, আজকে আপনাদের মেইনলি এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি? এটা হচ্ছে আপনারা যে 6 মাস ক্লাস করলেন তার একটা সামারি দেওয়া, তাই না? প্রত্যেকটা ক্লাসে কিন্তু মেন্টররা বলে দিচ্ছে যে এই টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট, তাই না? যেমন হচ্ছে জিআইটি ফিজিওলজি। জিআইটি ফিজিওলজি আমরা যেই শীটটা পড়ি, এমবিবিএস এর যে জেনেসিসের কারিকুলাম, সেখানেও কিন্তু একই শীটই পড়ে, কিন্তু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ডেন্টাল ফ্যাকাল্টির জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা বেশি গুরুত্ব দিই, তাই না? আবার হচ্ছে যারা গেস্টতে পরীক্ষা দিবে, এমডি দিবে, তারা হচ্ছে ওদের রিলেটেড টপিকগুলো বেশি গুরুত্ব দেয়, বাট কন্টেন্ট কিন্তু সেম। তাহলে আজকে আমরা কোনগুলো একটু বেশি হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বো, আবার কিছু টপিক বলছে না নাইস টু নো, এখন এই টপিক গুলো হচ্ছে কি আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে, কারণ সময় কয়দিন আছে? 1 মাস। তাহলে 1 মাস আপনাদেরকে আজকে যে গাইডলাইনটা দিবে সেটা কোনো কনস্ট্যান্ট গাইডলাইন না, যে ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে? ওটা চেঞ্জ করা যাবে না বা মডিফাই করা যাবে না, ওইভাবেই পড়তে হবে। অনেকের দেখা যায় ব্যস্ততার কারণে কিছু সাবজেক্ট গ্যাপ থাকে, তাই না? অনেকের স্বাভাবিক, সাপোজ হেড নেক অ্যানাটমিতে দুর্বলতা আছে, অথবা অনেকের হচ্ছে ওরাল অ্যানাটমিতে দুর্বলতা আছে। তাহলে যেইভাবে বলবে ওটার সাথে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি মতো একটু প্লাস মাইনাস করে নেবেন। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই 1 মাস পর পরীক্ষার আগের দিন যেন মনে না হয় সকালবেলা যে কিছু তো মনে নেই, এই কথাটা মনে হওয়া যাবে না। তাহলে অ্যাটলিস্ট মিনিমাম আমাদেরকে এতটুকু এনশিওর করতে হবে যেন আমরা বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ওই টপিকগুলোতে কোনো ধরনের ঘাটতি যেন না থাকে। পেইড কোশ্চেন যেগুলো আপনার 300-তে 300 পাওয়ার দরকার নেই, কত পাওয়া লাগবে? 210। কিছু খারাপ কোশ্চেন থাকবে, যেমন যেমন হচ্ছে আপনি ওই টপিক কখনোই দেখেননি, আনকমন টপিক, আপনার আইডিয়া নেই, হোক ভুল, সমস্যা তো নেই, আমার নেগেটিভ মার্কিং নেই। তো আপনি দাগে আসবেন আপনার আইডিয়া মতো, আপনার পুরোটা আপনি পড়ছেন, একটা রেসিডুয়াল নলেজ তৈরি হয়েছে, তো আপনি চিন্তা করতে পারবেন, ওই নলেজ দিয়ে আপনি চিন্তা করতে পারবেন অনেক কিছু। তাহলে চিন্তা যখন করতে পারবেন, আন্দাজে দাগাইলো আপনার আন্দাজে দাগানো আর যে একেবারে টোটালি জানে না তার আন্দাজে দাগানোর মধ্যে পার্থক্য আছে। সো বি কনফিডেন্ট, আপনাদের প্রিপারেশন অনেক বেশি নেওয়া আছে। তো এখন হচ্ছে কি একটু শর্ট করে নিয়ে আসা। এখন মনে হবে কি একটু দেখে যাই, নাইস টু নোটাও মনে হয় একটু দেখি একবার, দেখলে একজনের থেকে একটু আগে থাকলাম, কিন্তু আলটিমেটলি ওগুলো মনে থাকে না। ওইগুলো এখন দেখতে গেলে ওগুলা শর্ট আউট করতে হবে আস্তে আস্তে। ওগুলো এখন দেখতে গেলে হবে কি পরীক্ষার আগের দিন মনে হবে কিছু তো মনে নেই। তো এরকম কনফিডেন্স লেস পরীক্ষার আগে সকালে হওয়া যাবে না। অ্যাটলিস্ট পরীক্ষার আগে এতটুকু মনে হতে হবে না আমি ইম্পর্টেন্ট টপিক গুলো আমার মাথায় আছে, ছোটখাটো যা আছে ওগুলো অনেক কিছু ভুলে যাবেন, পরীক্ষা হলে মনে পড়লে পড়বে, না পড়লে নেই। বোঝা গেল? তাহলে আজকে একটু আমরা পেপার 3 দিয়ে শুরু করছি। পেপার 3 তে আমাদের যদিও এখন হচ্ছে মিক্স করে আসে পরীক্ষায়, তাই না? এখন কিন্তু কোনো পেপার আলাদা নাই, আপনার শুরুতে মাইক্রোবায়োলজি থাকবে, 2 নাম্বার কোশ্চেন থাকবে ওরাল প্যাথোলজি, আবার 15 নাম্বার কোশ্চেনে ওরাল প্যাথোলজি থাকবে, এরকম মিক্স করে থাকবে। কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে আমরা ওই আগের ভাগটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? এখন এই টিপস ক্লাসের পেপার 3 তে যেই সাবজেক্ট গুলো ইনক্লুডেড কি কি আছে এর মধ্যে জানেন আপনারা? জেনারেল প্যাথোলজি, মাইক্রো ইমিউনো, ওরাল প্যাথো, বায়োস্ট্যাট আর মেডিকেল এথিক্স। তাহলে মেডিকেল এথিক্স থেকে দেখা যাচ্ছে যে গত 2-3 সেশন থেকে কোশ্চেন আসতেছে। তো আমরা এখানে টিপস ক্লাসে আপনাদেরকে যেই টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো কোথা থেকে আনা? আমাদের মনে হয়েছে তাই না, তাই না? আমাদের মনে হয়েছে ইম্পর্টেন্ট এরকম কিছু আছে, প্লাস হচ্ছে আমরা আগের বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি। হ্যাঁ, অ্যানালাইসিস করার ফলে দেখা গেছে যে কিছু টপিক রিপিট হয়, কোশ্চেন রিপিট হয় না, কি হয়? টপিক রিপিট হয়। তাহলে ওই টপিকগুলো ইম্পর্টেন্ট। আবার যে টপিকগুলো দেখা গেছে 2020-এ একবার আসছে আর কোনো আসে নাই, তাহলে ওই টপিকগুলো কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে টপিকগুলো হচ্ছে কি আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে গুছায়। এখন দেখেন এর মধ্যে জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি অনেক কিছু আছে, তাই তো? আচ্ছা, এই পার্ট যেটা ওরাল প্যাথোলজি, না খুব ভালো করে পড়ছেন না? ওরাল প্যাথোলজি থেকেই শুধু পেপার 3 তে যেই সাবজেক্ট গুলো আছে সেটাকে যদি আমি 100% ধরি, তাহলে ওরাল প্যাথোলজিতে 65 থেকে 70% মার্কস আপনি
কি করবেন? পাবেন। তাহলে এই সবগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি? ওরাল প্যাথোলজি। তাহলে ওরাল প্যাথোলজি নিয়ে আমরা একটু বেশি কথা বলবো আজকে। তারপর আসি জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি থেকে আপনি অ্যারাউন্ড 15%, ঠিক আছে, 12 থেকে 15% মার্ক পাবেন। মাইক্রোবায়োলজি থেকে এরকম 10% থাকবে মাইক্রো ইমিউনো মিলে, আর এই দুটো মিলে হচ্ছে 5%-এর মতো মার্কস ক্যারি করে। কিন্তু এখান থেকে 5%-এর মতো মার্কস ক্যারি করে হলেও দেখা যায় যে টপিক মোটামুটি সেম থাকে, খুব বেশি ডিপে যায় না। বুঝা গেল? খুব বেশি ডিপে যাওয়া হয় না। সো আমাদের এখানে মেইন খেয়াল রাখতে হবে যেই টপিক গুলো কমন, যেমন ডেটা থেকে একটা কোশ্চেন দিল, ভ্যারিয়েবল থেকে একটা কোশ্চেন দিল, স্টাডি ডিজাইন থেকে যে কতগুলো লাং ক্যান্সার পেশেন্ট নিয়ে হচ্ছে কি আমরা স্টাডি করা শুরু করলাম, এটা কোন ধরনের স্টাডিতে যাবে, এই ধরনের যেগুলো কোশ্চেন একদম জানা কোশ্চেন, আপনারা অনেকবার পরীক্ষা দিচ্ছেন, এগুলো যেন ভুল না হয়। খুব কঠিন কিছু আসছে, প্যারামেট্রিক টেস্ট থেকে এমন কিছু আসছে যে টেস্টের আপনি নামই শুনেন নাই কখনো, সেটা সবাই ভুল করবে অ্যাভারেজলি। সো ওটার জন্য আপনার ফেল কি হবে না, হবে না। ফেল হবে হচ্ছে ওই ভয় থেকে, স্ট্রেস থেকে সহজ প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে। আর হচ্ছে এসবিএ, ওরাল প্যাথোলজির এসবিএ গুলো হচ্ছে কি একটু খেয়াল করে দাঁড়াতে হবে, দেখলে মনে হবে সহজ, আপনাকে ডাইরেক্টলি বলে দিবে না যে ক্যানিডিয়াসিসের ট্রিটমেন্ট কি, মিক্সোমার ফিচার কি, এভাবে হয়তো কম বলবে। আপনাকে বলবে যে হচ্ছে একটা পেশেন্টের এতদিন ধরে জ্বর ছিল, এতদিন ধরে ভেসিকল ছিল, এখন এই পেশেন্টের ট্রিটমেন্ট কি দিবেন। তাহলে ডায়াগনোসিস কিন্তু বলে দেয়নি, তাই না? ডায়াগনোসিস যেহেতু বলে দেয়নি, আপনাকে ডায়াগনোসিস আগে মাথায় আনতে হবে, তারপর সেটা ট্রিটমেন্ট। দেখবেন অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া থাকবে, ভেসিকল হলে অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, তাই না? সবই থাকবে, স্টেরয়েড থাকবে, অ্যান্টিবায়োটিক থাকবে, এক্সিশন থাকবে, অথবা ফলো আপ থাকবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট বলা থাকবে। আপনার মনে হবে যে সবই তো হচ্ছে, ঠিক আছে। তো আমরা কিছু কোশ্চেনও দেখবো আজকে ওইরকম থাকবে। আবার হচ্ছে বলে দিবে আপনাকে যে সাপোজ 30 বছর একটা বয়স, তার পোস্টেরিয়র ম্যান্ডিবলে হচ্ছে সববাবল অ্যাপিয়ারেন্স রেডিওলেসেন্সি এতদিন ধরে, ডিডি কি হতে পারে, ঠিক আছে। এসবিও তো দিলে ডিডি বলবে না, বলবে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি। আর হচ্ছে এমসিকিউ তো দিলে বলতে পারে। তাহলে আপনার কিন্তু অনেকগুলো আনসার হচ্ছে, আপনার কিন্তু একটা আনসার হবে না। বোঝা গেল? তাহলে এরকম হচ্ছে কি একটু ঘুরাই দিবে, হ্যাঁ, একদম সরাসরি যে এটার বৈশিষ্ট্য কি, এটার ট্রিটমেন্ট কি, এটার হচ্ছে ডায়াগনোসিস কি, এভাবে না। তবে তিনটা পার্টে ভাগ করা থাকে, একটা হচ্ছে ডায়াগনোসিস, ডায়াগনোসিস, দুই হচ্ছে ইনভেস্টিগেশন, তিন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট এই রিলেটেড কোশ্চেন গুলো থাকে, যে কোনো একটা ওরা জানতে চায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমরা একটা একটা করে শুরু করি। দেখেন প্রথমে ওরাল, সরি, জেনারেল প্যাথোলজি দিয়ে শুরু করি। আচ্ছা, পিপিটি আমি যেই ব্যাকগ্রাউন্ড আনছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা কোথাও, পিপিটি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল প্রথমে যেটা ওপেন করছে ওইটা একটু লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে আগে পরে, বুঝতে পারা যায়? ডিসকাস করুন। এই একটা ছিল ওই যে বন্ড একটু ছোট হয়ে গেছে, শুরুতে ওই ফাইলটা ওপেন করছিল। যদি ইনফিনিটি স্টার, ট্রিপল স্টার, যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া হয় সেগুলো পড়ার পর
আর যদি কনফিডেন্ট থাকেন যে না আমি ওগুলো ভালো করে পারি, তাহলে কিন্তু এক্সট্রা কিছু কিছু দেখবেন, মানা নাই, বাট অবশ্যই আগে ওগুলো না, ঠিক আছে? আগে হচ্ছে যেই টপিক গুলো দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেগুলো আগে রিভাইজ করবেন। আচ্ছা, ঠিক আছে, হতে পারে। আচ্ছা, আমরা তাহলে জেনারেল প্যাথোলজি দিয়ে শুরু করি। হ্যাঁ, জেনারেল প্যাথোলজিতে দেখেন, বিগত বছরে, বিগত বছর পরে একেবারে আপনার লাস্ট পরীক্ষা কোনটা হয়েছে? 26-এর জানুয়ারি, তাই তো? 26-এর জানুয়ারি, তাই না? 26-এর জানুয়ারি পর্যন্ত যে টপিক গুলো থেকে কোশ্চেন আসছে সেগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে সেলুলার অ্যাডাপ্টেশন, ফ্রি রেডিক্যাল, মেটাপ্লাসিয়া, এগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়ছেন না? তারপর গ্যাংগ্রিন থেকে, ময়েস গ্যাংগ্রিন থেকে একটা কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? ময়েস গ্যাংগ্রিন, এই লাইটটা একটু বন্ধ করবেন। কোনটা বন্ধ করবে বলেন? রিফ্লেকশন আসছে না? ঠিক আছে, ঠিক আছে, ছবি ভালো আসে, ছবি ঠিক আছে। আচ্ছা, তাহলে ময়েস গ্যাংগ্রিন থেকে জানুয়ারি 26-এ সিম্পল কোশ্চেন, এবং এখান থেকে যে কোশ্চেন গুলো আসে সেগুলো সাধারণত খুব বেশি ডেপথে যায় না। ওকে, এক্সাম্পল, ক্যারেক্টারিস্টিক্স, এই রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে। আচ্ছা, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, আর হচ্ছে সেল ইনজুরির মেকানিজম, সেল ইনজুরির মেকানিজম, ইরিভার্সিবল, রিভার্সিবল, এইগুলো হচ্ছে গিয়ে বেশি ভালো করে দেখবেন। আর ওই দিক থেকে সেলুলার অ্যাডাপ্টেশন কি কি হয়, সাথে সেগুলোর এক্সাম্পল। আচ্ছা, এই কোশ্চেনটা জানুয়ারি 26-এ আসা, দেখেন ফিচার্স অফ ইরিভার্সিবল সেল ইনজুরি, তাহলে ইরিভার্সিবল আসলে রিভার্সিবল আমার ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু আপনারা পারেন সব, তাই না? খুব বেশি কিন্তু ডিপে যায় না, একেবারে সুপারফিশিয়াল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কোশ্চেন দেওয়া। আচ্ছা, তারপর দেখেন after an accident of a patient developed an area of ischemia with a pale thrombus in solid tissue, what is the most type of necrosis that occurred? তাহলে এক্সাম্পল থেকে কোশ্চেন দিচ্ছে, তাই না? এক্সাম্পল সরাসরি বলে নাই যে এটার এক্সাম্পল কি, ওইটাই জাস্ট সিনারি দিয়ে কোশ্চেনটা দেওয়া। আচ্ছা, তিন নাম্বার দেখেন, সেকেন্ড চ্যাপ্টার, ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে ইনফ্লামেটরি মেডিয়েটর সাইন, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, এক্সুডেট। এক্সুডেট করলে সাথে কি পড়তে হবে? ট্রান্সুডেটও পড়তে হবে, যেটা ডিফারেন্স। প্রো অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, সাইটোকাইন কি কি আছে এবং কোনটা কোন জায়গা থেকে সিক্রেট হয়, এগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, এখান থেকে অনেক কোশ্চেন আসছে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন থেকে অনেক কোশ্চেন এর আগে আসছে, এবং গ্রানুলোমাটাস ইনফ্লামেশন এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রানুলোমা। খুব কাছাকাছি কারণ বা দুইটা টোটালি আলাদা জিনিস, এই দুটো ডিফারেন্স, কোথায় কোনটা পাওয়া যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। পাস ম্যাক্রোফেজ, অ্যাকিউট ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন কি কি আছে, কোথা থেকে আসে, পেইন মেডিয়েটর, খুব ইম্পর্টেন্ট। ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন হলে কি কি ইফেক্ট হয়, সিস্টেমে আমি কি পাই একেবারে ডেট পর্যন্ত, তাই না? যদি অ্যান্টিডেট থাকে কি হবে, একেবারে ডেট পর্যন্ত আমরা কি পাই সবকিছু করতে হবে। নিউপ্লাসিয়াতে দেখেন, নিউপ্লাসিয়াতে ভালো হচ্ছে এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, তবে সবগুলো ইম্পর্টেন্ট না। ইনফিনিটাসের যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে যে মেটাস্টেসিস অফ ক্যান্সার, প্রি ক্যান্সার কন্ডিশন কম। নিউপ্লাসিয়াতে হয় কি, নিউপ্লাসিয়াতে কম্বাইন করা থাকে, মানে নিউপ্লাসিয়ার কোশ্চেন আর ওরাল প্যাথোলজির যে ক্যান্সার আছে সেই দুটো মার্চ করা থাকে একসাথে। আপনার দেখে মনে হবে যে ওরাল প্যাথোলজির কোশ্চেন, অথবা দেখে মনে হবে নিউপ্লাসিয়ার কোশ্চেন, বাট দুটো একসাথে কম্বাইন করা থাকে। হয়তো নিউপ্লাসিয়ার কথা বলতেছে, বাট সেখানে সিনারির মধ্যে স্টোমাস কার্সিনোমার কথা থাকে, হ্যাঁ, ওইভাবে করে কোরিলেট করে দেয়। তো আপনার এই যে বলা আছে কি পটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার, এটা কি ওরাল প্যাথোলজি নাই? আছে, তাহলে দুটো একসাথে কোরিলেট করে দিতে পারি। তারপর হচ্ছে কার্সিনোজেন, অনকোজিন, টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিনটা ইম্পর্টেন্ট। গ্রেডিং স্টেজিং ইম্পর্টেন্ট, বাট গ্রেডিং স্টেজিং আপনাদের এই লেভেলে হয়তোবা এইভাবে আসার সম্ভাবনা নাই যে টিউমার সাইজ 4 সেন্টিমিটার, লিম্ফ নট ইনভলভ, ইপসিলেটার মাল্টিপল লিম্ফ নট ইনভলভ, তারপর হচ্ছে মেটাস্টেসিস M0, এখন স্টেজ কত, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? এই আপনার হচ্ছে ওরাল ক্যান্সারের যে চ্যাপ্টারটা আছে কোথায়, কাউসনে, সেখানে কিন্তু একটা বক্স আছে, তাই না, গ্রেডিং স্টেজিং এর। তাহলে আপনারা পড়বেন এখানে মেইনলি গ্রেডিং কিভাবে করে, কি দেখে এখানে, স্টেজিং কিভাবে করে, কি দেখে, কোনটা হিস্টোলজিক্যালি, কোনটা ক্লিনিক্যালি, এবং ওয়েল ডিফারেন্সিয়েটেড কত পার্সেন্ট, মডারেট ডিফারেন্সিয়েটেড কত পার্সেন্ট, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে লাগবে। বোঝা গেল? তাহলে স্টেজিং আসবে না, যে কত স্টেজ এইভাবে আসবে না, কিন্তু কি জানবেন এখান থেকে গ্রেডিং স্টেজিং কিভাবে করা হয় এবং কি কি জিনিস দেখা হয় এখানে। ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ নিউপ্লাজম, নিউপ্লাজমের কিছু ফ্যাক্টর আছে, এটা এবার জানুয়ারি 26-এ কোশ্চেন ছিল, একবারে রেগুলার হচ্ছে কি হলমার্ক, ওখান থেকে কোশ্চেনগুলো দেওয়া। ক্যাকেশিয়া কজ ইন ক্যান্সার, ক্যান্সারে কি কি কারণে ক্যাকেশিয়া হতে পারে, এটা হচ্ছে জানুয়ারি 26-এর কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু দেখা গেছে যে এই পর্যন্ত আগে আমরা ইম্পর্টেন্স দিতাম, বাট এই দুটা রিসেন্ট আসাতে অ্যাড করে দেওয়া হয়েছে।
তারপর দেখেন 3 স্টার টপিকের মধ্যেও ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার খুব কমন জিনিস, কার্সিনোমা, সার্কোমা, ম্যালিগন্যান্ট, বিনাইন। তারপর হচ্ছে ডিসপ্লেসিয়া, অ্যানাপ্লাসিয়া, খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স কি মেইনলি, তাই না? প্যাচ লাগে না দুটোর মধ্যে, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনটা ডিসপ্লাসিয়া, কোনটা অ্যানাপ্লাসিয়া, এবং ডিসপ্লাস্টিক ফিচার কোন কোন ওরাল ডিজিজে পাওয়া যায়, কোথায় দেওয়া আছে? কার্সিনোমা দেওয়া আছে। কার্সিনোমা সিটু টিউমার মার্কার, টিউমার মার্কার কিছু স্পেসিফিক টিউমার মার্কার করবেন। আপনার একেবারে হচ্ছে গিয়ে কোলন ক্যান্সার পর্যন্ত যাওয়ার দরকার নেই, তবে আমাদের ওরাল ক্যাভিটির ক্যান্সারগুলো যেখানে যেখানে মেটাস্টেসিস হয় সেই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে। লাংসটা জানতে হবে, প্রোস্টেট ক্যান্সার জানেন আপনি, লিভার জানেন, ওকে? এই কয়েকটা টিউমার মার্কার একটু জেনে রাখবেন। প্যানক্রিয়াটিক ক্যান্সার জানেন, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, কার্সিনোমা সার্কোমা তো বললাম। চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার, এটা হচ্ছে গিয়ে গতবার আসছে, চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমারের নাম আসছে। ক্যান্সার ডাজেন্ট মেটাস্টেসিস, কি কি ক্যান্সার মেটাস্টেসিস হয় সেটা আমরা জানি, বাট কিছু ক্যান্সার আছে যেগুলো মেটাস্টেসিস হয় না, সেটা একবার সরাসরি নাম দিয়ে বলে দিচ্ছে যে কোন কোন ক্যান্সার মেটাস্টেসিস হয় না। তাহলে দেখেন ওভারঅল আপনারা যেই টপিকগুলো পড়ছেন সেগুলোর ভিতর থেকেই আসা, প্লাস হচ্ছে কি আপনারা যেই পরীক্ষাগুলো দিচ্ছেন তার থেকেও সুপারফিশিয়াল কোশ্চেন দেওয়া, সরাসরি কোশ্চেন বলছে এখানে। তাহলে জেনারেল প্যাথোলজি থেকে মাইক্রোবায়োলজি থেকে এতটুকু অন্তত বিলিভ করা যায় যে খুব বেশি ব্যথা হবে না এখান থেকে। হ্যাঁ, কারণ কি আপনারা যখন টোটাল সিলেবাসটা পড়ে ওই দিন মাথায় নিয়ে যাবেন তখন অনেক সুপারফিশিয়াল কোশ্চেনও কঠিন মনে হবে। তো ওইটাই এনাফ আটকে দেওয়ার জন্য, খুব বেশি ডিপে যাওয়ার প্রয়োজন হয় না। একটু ডিপে কোথায় যায়, যায় হচ্ছে ওরাল প্যাথোলজিতে, যায় হচ্ছে হেড নেক অ্যানাটমিতে, যেগুলো সোলি আমাদের যে ক্লিনিক্যাল ফিল্ড সেই ফিল্ডের সাথে কি করে মার্চ করে, ঠিক আছে? হিলিং রিপেয়ার, হিলিং রিপেয়ার থেকে দেখেন ফ্যাক্টর এফেক্ট উন্ড হিলিং, অসংখ্যবার আসছে, কথা ঘুরে দিচ্ছে এটা, যে এনহ্যান্স উন্ড হিলিং, ডিক্রিজ উন্ড হিলিং, ইনফ্লুয়েন্স উন্ড হিলিং, ঠিক আছে? কিন্তু একই কথা, আপনারা খেয়াল রাখবেন যে ওখানে ডিক্রিজ বলছে নাকি এনহ্যান্স বলছে, নাকি দুটোই বলছে, ঠিক আছে? এফেক্ট বলতে পারে, তাহলে কি হবে, ভালো খারাপ দুটোই এর সাথে চাচ্ছে। গ্র্যানুলেশন টিস্যু আর হচ্ছে গ্র্যানুলোমা, বারবার বলছি এই দুটো ডিফারেন্স, হিস্টোলজিক্যাল ডিফারেন্স কি কি পাওয়া যায় এবং এক্সাম্পল কোনটা কোথায় থাকে। টাইপস অফ wound healing, delayed wound healing, stages, phases of wound healing, classification of cell of the basis of regenerative capacity, কোনটা রিজেনারেশন করে কোনটা করে না, কোনটা পার্মানেন্ট সেল, এগুলোর এক্সাম্পল। হেমোডাইনামিক এন্ড রিলেটেড ডিসঅর্ডার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে শক, ঠিক আছে? এর মধ্যে আবার কিন্তু ক্যাটাগরাইজ আছে, তাই না? আমি যেটা বললাম এই টপিকের মধ্যেও আপনি কোনটা বেশি গুরুত্ব দিবেন, হ্যাঁ সেটা একটু মাথায় রাখেন। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে শক, কারণ যে কোনো সিচুয়েশনে পেশেন্ট একবারে স্বাভাবিক, সেখান থেকেও কিন্তু সিনকোপাল অ্যাটাক হয়ে শকে যেতে পারে। সো আপনার একেবারে যে ডিজিজ কন্ডিশনে অ্যাক্সিডেন্ট হয়ে হাইপোভলিমিক শক অথবা কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক হবে তা না, একদম নরমাল স্বাভাবিক যে কোনো সময় কিন্তু এন্ডোক্রাইন শকেও যেতে পারে। সো শক নিয়ে প্রত্যেকটা ডাক্তারের কনসার্ন থাকতে হবে। আচ্ছা, তাহলে শক হচ্ছে কি এখানে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? শকটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। 3 স্টারের মধ্যে দেখেন কি আছে, ইনফেকশন, ইনফেকশনের ফ্যাক্টর, টাইপ, সাইট, ক্লাসিফিকেশন অফ দ্য ইডেমা, ইডেমার মধ্যে কি কি প্যাথোলজি দিয়ে ইডেমা হয়, মেকানিজম, সেই মেকানিজমের ভাগের সাথে সাথে কিছু উদাহরণ আছে, তাই না? যে কোনটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ায়, কোনটা হচ্ছে প্রোটিন কমায়, তাহলে ওইভাবে ভাগ করে বলবেন। হাই এন্ড লো রিস্ক ফ্যাক্টর অফ থ্রম্বোসিস, কোয়াগুলোপ্যাথি, আবার ডিআইসি, এই ডিআইসি কথাটা কিন্তু ডিআইসি দিয়ে বলে না, এটা আরেকটা নাম আছে না, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি আর নাম আছে না, তাহলে এইভাবে অন্য নাম দিয়ে বলতে পারে, ওকে? আর্টারিয়াল এন্ড ভেনাস থ্রম্বোসিস, তাহলে এই দুটো ডিফারেন্স কোথায় কোনটা পাওয়া যায়, হিস্টোলজিক্যালি কি ডিফারেন্স। তারপর হচ্ছে এনজাইম ইন হার্ট ডিজিজ, এইটা এবার পরীক্ষা ছিল গতবার, যে হার্ট ডিজিজ হলে বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হলে কোন কোন এনজাইম আপনি ব্লাডে পাবেন, বোঝা গেল? আচ্ছা, হাইপারমিয়া কন্ডিশন, ডিফারেন্স আছে না, ডিফারেন্স পড়লে আর এক্সাম্পল পড়লে মোটামুটি কভার করবে। তাহলে এগুলো যেহেতু কোশ্চেনে আসছে এগুলো একটু দেখবেন, থ্রম্বাস দেখবেন, আর হচ্ছে কিছু ফেট আছে না, ফেট অফ থ্রম্বাস, ফেট অফ এম্বোলাই, এগুলো একটু জানতে হবে। শুধু হেডলাইন। জেনেটিক্স থেকে আসলে আপনারা একটা আইডিয়া হয়েছে, তাই না? জেনেটিক্স থেকে চাইলে অনেক কোশ্চেন দেওয়া যায়, কিন্তু মোটামুটি যে আইডিয়াটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে কোরিলেট করে অনেক সাবজেক্ট থেকে কোশ্চেন দেওয়া যায়, অ্যানাটমি কোশ্চেন দেওয়া যায়, ক্লেপ থেকে কোশ্চেন দেওয়া যায়, ওরাল প্যাথোলজি দেওয়া যায়, জেনেটিক্স থেকে দেওয়া যায়, সিনারি বেস দেওয়া যায়, তাই না? অনেকভাবে কোশ্চেন দেওয়া যায়। সো ডাউন সিনড্রোম থেকে যেখানে যেভাবে আসুক আপনি সবগুলোর আন্ডারে ডাউন সিনড্রোম পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কিছু ব্লিডিং ডিসঅর্ডার আছে, জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার, আপনারা পেডিগ্রি দিয়ে পড়েন, তাই না? কিভাবে, যেমন হিমোফিলিয়া, খুব ইম্পর্টেন্ট, যেহেতু ব্লিডিং হয় আমরা হিমোফিলিক পেশেন্ট কিন্তু অনেক পাই। সো এটা আপনারা আবার মেডিকেল ইমার্জেন্সির মধ্যে কাউন্সিলও করবেন। মেডিকেল ইমার্জেন্সির শেষে দিয়ে কি আছে, এই হিমোফিলিয়ার ম্যানেজমেন্ট আছে, যে কতটুকু ইয়ে হলে আপনার ক্লটিং ফ্যাক্টর লেভেল কতটুকু হলে কোন প্রসিডিউর আপনি করতে পারবেন, কোথায় ব্লক দিতে পারবেন, কোথায় এক্সট্রাকশন করতে পারবেন, এই জিনিসগুলো একটু লাগবে। হিমোফিলিয়া থেকে আপনি এখান থেকে কি করবেন, এখানে কোনো সিনারি প্লাস হচ্ছে পেডিগ্রি দিয়ে, সিনারি দিয়ে বলে যে ওর বাপ এটা ছিল, ওর নানা এটা ছিল, এখন হচ্ছে গিয়ে তার সন্তানরা কিরকম হবে, তাই না? আর জেনারেশন কিরকম হবে, এরকম করে সিনারি দিতে পারে। আর হচ্ছে কি দিতে পারে, যদি ক্লিনিক্যাল কোশ্চেন দেয় তাহলে হচ্ছে আমাদের ডেন্টাল রিলেটেড কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? আর হচ্ছে এইগুলোর নাম সহজ না, মনে থাকে, যা থাকে, ঠিক আছে? আল্লাহ ভরসা, যা থাকে তাই হচ্ছে গিয়ে মনে রাখবেন। কষ্ট করে যেটা মনে থাকে না সেটার উপর বেশি জোরদার দরকার নেই, আপনার বারবার পড়েন, এই 1 মাস তো আছে, তাই না? পরীক্ষা 1 সপ্তাহ পড়ে না, তাহলে হচ্ছে যতটুকু মনে থাকে। বা নেমোনিক দিছে না, কবিতা দিছে না, কবিতা দাও তো, সেটা নিচে কবিতা লেখা নেই, তাহলে কবিতা বানাবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন রাতে 3টার জন্য 3টা কবিতা বানাবেন, বানায় তারপর হচ্ছে গিয়ে পরীক্ষা হলে দেখবেন, পরীক্ষা হলে এই কবিতা এখানে আর এই কবিতা এখানে, ঠিক আছে? তারপর পাশে জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার সময় আমি এরকম কিছু কবিতা বানাইছিলাম গালিগালাজ দিয়ে, ওগুলো মনে থাকতো, ঠিক আছে? ওগুলো লেকচারে দেওয়া যায় না, অশ্লীল কবিতা বানাইতাম, ওগুলো মনে থাকতো, ঠিক আছে? যেভাবে পারেন তাহলে কবিতা নিজে নিজে। আচ্ছা, এখন দেখেন ইমিউনোলজি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি করতেছি, ব্লিডিং ডিসঅর্ডার প্লাস হচ্ছে যেই সিনড্রোম নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। এখানের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাউন সিনড্রোম। ইমিউনোলজি কি হবে, ইনফিডেসটা দেখেন, ইমিউনোলজিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবেন হচ্ছে যেটা সহজ, হাইপার সেন্সিটিভিটি আর হচ্ছে অ্যান্টিবডি।
আর জগমিন সিন্ড্রোম আমরা ইয়েতে বলবো, ওরাল প্যাথ, ওরাল প্যাথ থেকে বলবো। কমপ্লিমেন্ট কিছু ফাংশন আছে না, কে অপশনাইজেশন করে, কে ম্যাপ তৈরি করে, এইগুলো একটু কমপ্লিমেন্টারি ফাংশন দেখবেন যে কাদের কোন কাজ, কাদের কোন কাজ। ক্যারেক্টারিস্টিক্স অফ অটো ইমিউনিটি এভাবে আলাদা আলাদা আসে, যে হচ্ছে ইনেট ইমিউনিটির মেম্বার কারা, তারপর হিউমারাল ইমিউনিটির মেম্বার কারা। তো আপনাদের চার্ট দেওয়া আছে, ওই চার্ট কিন্তু সহজভাবে আসে, কিন্তু খেয়াল থাকে না কোনটা ডানে ছিল কোনটা বামে ছিল, কোনটা উপরে কোনটা নিচে। এইগুলো এগুলো হচ্ছে কি মানে ভুল করার মতো কোশ্চেন না, হয়তো মনে থাকে না কিন্তু বারবার করলে মনে থাকবে, সেগুলো ভুল করা যাবে না। আর এইগুলো হচ্ছে আপনারা পরে সময় পেলে করবেন। মেইনলি রিউমাটিক আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, এগুলোকে আলাদাভাবে আপনাকে কোশ্চেন দিবে না, দিবে কি এটা কোন ধরনের হাইপারসেনসিটিভিটি। ওই হাইপারসেনসিটিভিতে ধরেন আপনার বলে দিল না যেটা কোন ধরনের হাইপারসেনসিটিভিটি, বলছে যে এটা যে ধরনের হাইপারসেনসিটিভিটি তার যে মেকানিজম বা তার যে প্যাথোফিজিওলজি, সেই প্যাথোফিজিওলজির মধ্যে কি কি ঘটনা ঘটে, কি কি ইভেন্ট হয়, বুঝছেন? তাহলে টাইপ 1 যদি হয় কোনটা, টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে আমাদের কি কি ইভেন্ট হয়, কি কি সেল আসে, কি কি সাইটোকাইন রিলিজ হয়, কতটুকু সময় থাকে, তাহলে ওগুলো কিন্তু স্টেম হিসেবে দিতে পারে। এইগুলো হচ্ছে গিয়ে রিসেন্টলি কোশ্চেন আসা। এই কয়েকটা সেল থেকে কোশ্চেন আসছে যে এপিসি সেল কারা কারা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটিক, ডেন্ড্রাইটিক সেল, নিউট্রোফিল, এগুলো অপশনে ছিল। তাহলে অপশনে যেহেতু ছিল, এগুলো থেকে আলাদা কোশ্চেন আসতে পারে। ফ্যাগোসাইটোসিস ইম্পর্টেন্ট, ফ্যাগোসাইটোসিস কোন কোন সেল করে, কিভাবে করে, এগুলো হচ্ছে আগে কোশ্চেন আসছে এখান থেকে। তাহলে টু স্টেপগুলো কি পরে, হ্যাঁ টু স্টেপ পরে। আগে হচ্ছে হাইপারসেনসিটিভিটি, কমপ্লিমেন্ট সাইটোকাইন অ্যান্টিবডি, আর হচ্ছে এইটা, হ্যাঁ এটা দেখেন যে এই কোশ্চেনটা এপিসি থেকে আসছে। এপিসি ফাউন্ড কোথায় কোথায়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা রিসেপ্টর থাকে কোথায়, ঠিক আছে? মেইনলি এপিসি না, রিসেপ্টর কোথায় কোথায় থাকে। এই কোশ্চেনটা হেল্প করেন। 25-year-old male was prescribed penicillin for odontogenic infection. 24 hours later, he developed multiple bullseye lesion on his hand and forearm, along with mild itching. Some lesions have a central dusky area surrounded by a pale zone and an outer erythematous ring. অনেক মানে আলসার একবার প্রপার একটা ডেসক্রিপশন দিছে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? এখন দেখেন এই কোশ্চেনটা আপনি চাইলে ওডোন্টোজেনিক ইনফেকশনের কথা যেহেতু বলছে, আপনি চিন্তা করতে পারেন কাউন্সিল লিখে দিয়েছেন। আবার অপশনগুলো দেখলে মনে হবে যে কাউন্সিল প্লাস ইমিউনোলজি থেকে দিয়েছে না, এরকম হচ্ছে কম্বাইন করে দেয় কোশ্চেনগুলো, হচ্ছে কোরিলেট করে দেয়। তাহলে কি হতে পারে এখানে? এটা দেখেন অপশনগুলো খুব কাছাকাছি। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, এখন টাইপ 1 হাইপারসেনসিটিভিটি কি 24 ঘন্টা পর হবে, তাই না? এটা কোশ্চেন দাঁড়ায় না? দেখেন ঝামেলা কোথায় লাগে। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি চিন্তা আপনি অবশ্যই করবেন, এটা কিন্তু এসবিএ। সো এসবিএ যেহেতু আমি কিন্তু মাল্টিপল কোশ্চেন কিন্তু কারেক্ট, মাল্টিপল অপশন কারেক্ট। এখন বলছে মোস্ট লাইকলি কজ কোনটা, তাহলে আপনাকে পুরোটা কোরিলেট করতে হবে। তাহলে 24 ঘন্টা পরে কি টাইপ 1 হাইপারসেনসিটিভ হবে? কতক্ষণের মধ্যে হয়? 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, ইভেন আরো আগে হতে পারে, ঠিক আছে? প্রিভিয়াস এক্সপোজার যদি হয় খাওয়ার সাথে সাথে টাইপ 1 হাইপারসেনসিটিভ হতে পারে। তাহলে টাইপ 1 হাইপারসেনসিটিভ আমরা বলতে পারছি না। দুই হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোম কিন্তু মুখে এরকম এরকম ইয়ে হয়, কিন্তু সাথে কি হবে, পুরো শরীর বার্ন হয়ে যায়, পুরো শরীর বার্ন হয়ে যায়। তাহলে আরো স্কিনের অনেক ফিচার আমরা পাওয়ার কথা যেটা বলে নাই। সো আমরা দেখতে পাচ্ছি যে এটাও বেস্ট আনসার হিসেবে ধরতে পারছি না। ইরেথিমা মাল্টিফর্মি, ইরেথিমা মাল্টিফর্মি কি হয়? ইরেথিমা মাল্টিফর্মি কি এই কাহিনীগুলো হয়, হয় না? ওরাল ফিচার হয় না? এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে ধরেন ইরেথিমা মাল্টিফর্মির যেই ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো হচ্ছে আপনার মনে নেই, অথবা এই যে বুলসাই এত কিছু, এগুলো তো বুলসাই অন্য অন্য অনেক ডিজিজও আসে, বা টার্গেট লিশন অন্য অনেক ডিজিজও আসে, তাহলে আপনার খেয়াল নাই। কিন্তু আপনার এক্সক্লুশন করতে পারতে হবে, ঠিক আছে? এক্সক্লুশন করতে পারতে হবে যে অন্য অন্য অপশনগুলো হবে কি হবে না। তাহলে এক্সক্লুশন করতে পারতে আপনি অ্যাটলিস্ট কমাই নিয়ে আসতে পারবেন, সেখান থেকে আপনি আইডিয়া করে দেখাতে পারবেন। তাহলে ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন বা এফডিই কি হয়? এফডি দেখবেন রিসেন্টলি অনেক পেশেন্ট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে টোরি খায় না ব্যথার জন্য, এইডুইজম হবে আপনার হচ্ছে গিয়ে স্কিন একবারে ব্ল্যাক হয়ে তারপর আসে, এটা হচ্ছে ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন, এফডি বলে, হ্যাঁ ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন। তাহলে ওই ধরনের কোনো ফিচার কিন্তু আমরা পাচ্ছি না। তারপর হচ্ছে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, এটা কিন্তু সাধারণত টাইপ 4 হাইপারসেনসিটিভিটিতে কি হয়, এটা আরেকটা নাম কি, ডিলেট, বা হচ্ছে এখানে একটা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়, তাই না? সেই ধরনের আমরা কিন্তু কিছু এখানে পাচ্ছি না। তাহলে ওরাল ইয়ের মধ্যে এবং রিসেন্ট যেই টাইম ফ্রেমটা দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি কারেক্ট হচ্ছে ইরেথিমা মাল্টিফর্মি। দেখছেন এখন আপনি চিন্তা করবেন যে ইরেথিমা মাল্টিফর্মি দিবে, এর থেকে তো ভালো ভালো ডিজিজ আছে আরো, তাই না? অপশন আছে, একটু এক্সটেন্সিভ চিন্তা করি। তারপর হচ্ছে এই যে হ্যান্ডস এন্ড ফোরামে চলে গেছে, মুখে থেকে বাইরে গেছে তো, তাই না? ডেন্টালের বাইরে চিন্তা করতে হবে, তাই না? তাহলে এরকম করে কিন্তু চিন্তা করলে অনেক কিছুই মাথায় আসবে পরীক্ষার হলে, বিশেষ করে আপনি যখন সব সাবজেক্ট মাথায় নিয়ে পরীক্ষা দিচ্ছেন। তাহলে এসবি দাঁড়ানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি হয়ে গেছে দাঁড়িয়ে দিলাম, বাকি অপশনগুলো করতে হবে, পরে বুঝবেন যে এখানে একটা ঝামেলা আছে, হ্যাঁ। আচ্ছা, ব্যাকটেরিওলজি এখান থেকে আসলে বলাটা খুব কঠিন, তাই না? কিন্তু জেনারেল ব্যাকটেরিওলজি বলাটা সহজ। জেনারেল ব্যাকটেরিওলজি পার্টটা কিন্তু খুব বড় না, তাহলে আমরা আগে জেনারেল ব্যাকটেরিওলজি বলবো। আবার দেখেন ব্যাকটেরিওলজিতে অ্যান্টিবায়োটিক আছে, আবার ফার্মাকোলজিতেও অ্যান্টিবায়োটিক আছে। আপনি যেটা থেকে পড়েন, যে কোনো থেকে পড়েন, দুই জায়গা থেকে পড়া দেবেন। তবে জেনারেল ব্যাকটেরিওলজি থেকে আমরা কোনটা বেশি পড়বো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সবকিছু এখান থেকে। স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন কিছু বাদ দেওয়া যাবে না, তাই না? যে জিনিসটা আমরা ক্লিনিক্যালি একবারই করি না, সেটা পরীক্ষায় 100% আসবে। তাহলে এটা পড়বেন আর এটা বাস্তবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ক্লিনিক্যালি এটা অ্যাপ্লাই করবেন, স্টেরিলাইজেশন মেইনটেইন করার চেষ্টা করবেন। স্পোর এন্ড স্পোর কিলিং মেথড, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, স্পোর কিল হয়, এটাও কিন্তু কার সাথে রিলেটেড, স্টেরিলাইজেশনের সাথে রিলেটেড। এক্সোটক্সিন, এন্ডোটক্সিন থেকে কোশ্চেন আসছে। চার্ট আছে না একটা, এন্ডোটক্সিন কি কি দিয়ে তৈরি, কোন কোন পার্ট থেকে সেলের এন্ডোটক্সিন তৈরি হয়, এন্ডোটক্সিন রিলিজ করে কোন কোন ডিজিজ হয়, তাই না? সুপার এন্টিজেনের সাথে রিলেশন আছে, সেগুলো বলবেন। নরমাল মাইক্রোবায়াল ফ্লোরা বা নরমাল ফ্লোরা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এক্সেশন পরপরই থাকে, বিশেষ করে আমাদের এই রিজনগুলোতে, ওরাল ক্যাভিটি, নাক, তারপর হচ্ছে স্কিনে, কনজাংটিভাতে, এগুলো হচ্ছে বেশি আসে। ভ্যাকসিন থেকে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন প্লাস হচ্ছে ভাইরাল ভ্যাকসিন, দুটো থেকে কোশ্চেন থাকবে, তাই না? রিসেন্টলি কি আসতেছে, কোন ডিজিজটা আসছে বেশি দেশে?
তাহলে এই ডিজিজটা একটু পড়বেন যেখান থেকেই পারেন। মামস না, মিজেলস না? তাহলে মিজেলসের ভ্যাকসিন নিয়ে অনেক কথা, তারপর হচ্ছে গিয়ে অনেক আগে ভ্যাকসিন দিয়েছে, এখন দিবে কি দিবে না, তাই না? প্ল্যাটফর্ম অনেক কথা না? তাহলে হচ্ছে মিজেলসের ভ্যাকসিনের রেজিমেন্ট, এটা লাইভ না টক্সাইড নাকি হচ্ছে বোথ, এগুলো একটু পড়ে নিন। স্টেফিলোকক্কাস, স্টেফিলোকক্কাস খুব ইম্পর্টেন্ট। এখানে কোন কোন এনজাইম আসে, কিভাবে টেস্ট করবেন? আমাদের সেলুলাইটিস করে, তাই না? স্কিন সেলুলাইটিস করে, এটা ইম্পর্টেন্ট। তারপর টিবি, টিবি থেকে একটা কোশ্চেন এবার রিসেন্টলি আসছে, সেজন্য দেওয়া, যে হচ্ছে টিউবারকুলোসিস ক্লাসিফিকেশন আছে, তাই না? ক্লাসিফিকেশন আছে না? টিউবারকুলাস, নন টিউবারকুলাস ব্যাকটেরিয়া, সেগুলোর নাম, কোনটার কালচার কতদিন করতে হয়, কোনটা র্যাপিডলি ডায়াগনোসিস করা যায়। আবার একটা কোশ্চেন আসছে যে আপনার টনসিলাইটিস হয়েছে, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? এসবিআই কোশ্চেন। তো সেখানে অনেকভাবে ছিল, পিসিআর ছিল, গ্রাম স্টেনিং ছিল, শর্ট সোয়াব ছিল, হ্যাঁ, এরকম অনেক কোশ্চেন ছিল। কিন্তু অনেক কিছু ছিল, অনেকে পিসিআর বা অনেক কনফার্মেটরি ডায়াগনোসিস চিন্তা করে দিয়ে আসছে, কিন্তু নরমালি কি সব সিম্পল একবারে আপনি একটা সব নিয়ে করে কালচার করেন, চলে আসবে, ঠিক আছে? টিটেনাস, নজোক্রোমিয়াল ইনফেকশন, এগুলো হচ্ছে কি রিসেন্ট আসা কোশ্চেন। রিসেন্ট বলতে গত সেশনে আসা কোশ্চেন। নজোক্রোমিয়াল ইনফেকশন কিভাবে হয়, কিভাবে প্রিভেন্ট করা যায়, এগুলো একটু জানবেন। সিরিজটা টপিক, এগুলো হচ্ছে আগে থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে স্ট্রাকচার তাহলে দেখেন, জেনারেল ব্যাকটেরিওলজি থেকে কিন্তু বেশি, আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকটেরিয়া কিন্তু সব করার দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে পড়বেন ডায়রিয়া, বুঝছেন? ডায়রিয়া তো যে টাইম ফ্রেম অনুযায়ী ভাগ করে দেওয়া আছে না, যে কতটুকু সময়ের মধ্যে আসলে কি ট্রিটমেন্ট করবে, আবার হচ্ছে পাহাড়ে গেলে কোন ডায়রিয়া হবে, ঢাকা থাকলে কোন ডায়রিয়া হবে, এরকম আছে না? ঠিক আছে, এগুলো একটু দেখবেন। আপার রেসপিরেটরি ইনফেকশন, সিডোমোনাস থেকে কোশ্চেন আসছিল যে গ্রিন, গ্রিন যে আপনি গছ দিয়েছেন, গ্রিনিশ কালার হয়ে গেছে 3 দিন পর দেখলেন, তাহলে ওখানে কোন মাইক্রো অর্গানিজম গ্রো করছে, তাহলে সেটা কি হবে? সিডোমোনাস। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এই ডিজিজগুলো কি হয়, ওরাল ক্যাভিটি নরমাল ফ্লোরা যে করতে পারে, সেজন্য ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ইম্পর্টেন্ট। এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পেশেন্ট আসলে আপনি আগে থেকে কি দিবেন? অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিবেন। সো অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস কাউসনের একটা অ্যাপেন্ডিক্সে লেখা আছে, আছে না? একটু দেখে নিন। ইন্টারসেলুলার অর্গানিজম, অ্যারোবিক, অ্যানারোবিক, অ্যারোবিক অর্গানিজম, এখানে ক্লাসিফিকেশন আছে একটা, যে ফ্যাকাল্টেটিভ কারা, মাইক্রো অ্যারোবিক কারা, অ্যারোবিক কারা, তাই না? সেটা পড়বেন। স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল, এটা একবারে শুরু দিকে দেওয়া আছে, এবং কোনগুলো হচ্ছে কি এসেনশিয়াল কম্পোনেন্ট, কোনগুলো নন এসেনশিয়াল কম্পোনেন্ট, কোনগুলোর ফাংশন কি কি, এইভাবে পয়েন্ট করে পড়বেন। তাহলে মোটামুটি এইগুলো পড়লে আপনার মাইক্রোবায়োলজি কিন্তু হিউজ একটা সাবজেক্ট, তবে এতটুকু আমাকে মিনিমাম কভার করতে হবে, বুঝা গেল? এতটুকু আমাকে মিনিমাম কভার করতে হবে। এখন দেখেন মাইক্রোবায়োলজি আরো পার্ট আছে, একটু বললাম ব্যাকটেরিয়ার কথা, বাকিগুলো থেকে খুব বেশি সময় দেওয়া যাবে না। মাইক্রোলজি থেকে আপনি ক্যান্ডিডা পড়েন, ক্যান্ডিডা কিন্তু ইয়েতে পাবেন, ক্যান্ডিডা কোথায় পাবেন? ভেরি গুড, ওখান থেকে বেশি পড়বেন। প্যারাসাইট কজিং অ্যানিমিয়া, যেটা নাম পড়ে, শুধু নাম, ওই ডিম কোথায় গেছে, কে আঙ্গুলে খাইছে, কে হচ্ছে গিয়ে ইয়েতে, মানে ইয়েছে আছে না, হ্যাঁ, এর দরকার নেই, শুধু নাম, যে ওই শুধু হচ্ছে গিয়ে নামগুলোই তো বিখ্যাত বিখ্যাত নাম, ওগুলোই মনে থাকে না, তাহলে শুধু নাম পড়েন। আর হচ্ছে ক্যান্ডিডা পড়বেন, আর কিছু দরকার নেই, অ্যান্টি ফাঙ্গাল দরকার নেই, এগুলা বাকিটা দরকার নেই। ভাইরাস থেকে ইম্পর্টেন্ট, তাহলে আমরা মাইক্রোলজি ইয়েতে সময় কম দিব, দরকার নেই এগুলা। এখানে অনকোজেনিক ভাইরাস থেকে আসছে, আমাদের ওরাল ক্যাভিটির ক্যান্সার কে করে, হেপাটাইটিস বি, সি, এর মধ্যে বিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে ছড়ায়, ক্লাসিফিকেশন কি, কোনগুলো ডিএনএ, কোনগুলো আরএনএ, তারপর হচ্ছে কি কি পার্ট থাকে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সেরোলজিক্যাল ইন্টারপ্রিটেশন, তাই না? পজিটিভ এসবিএস এজি পজিটিভ থাকলে কি হয়, অ্যান্টিবডি থাকলে কি হয়, সি পজিটিভ থাকলে কি হয়, এই যে আপনার ইন্টারপ্রিটেশন, কখন ইমিউনাইজেশন, কখন অ্যাক্টিভ ইনফেকশন, কখন ক্রনিক ইনফেকশন, কখন ল্যাটেন্ট পিরিয়ড, কখন ক্যারিয়ার, এগুলো হচ্ছে আপনার জানতে হবে। এইচআইভি, এইচআইভি ইম্পর্টেন্ট, এইচআইভি কিন্তু অনেক জায়গায় আছে, এখানে আছে, আবার ওরাল প্যাথোলজিতেও আছে। তাহলে এই কোশ্চেনটা লাস্ট ইয়ার ছিল, ভাইরাস কজিং ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, শুধু নাম বলছে। আরেকটা পড়বেন যে আপনার কোন স্ট্রেইন হার্পিসের, সরি, প্যাপিলোমা ভাইরাসের কোন স্ট্রেইন নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে থাকে, ঠিক আছে? এটা ক্লাসিফিকেশন আছে না, টাইপস আছে নামগুলো, সেটা টাইপসগুলো পড়বেন। আর প্যারামিজো ভাইরাস থেকে এবার একটা কোশ্চেন আসছিল সিনারি দিয়ে, যে আনকমন, সো একবার যেহেতু আসছে, হ্যাঁ আসছে যেহেতু, এটা একটু দেখবেন। তাহলে হার্পিস, হার্পিস কিন্তু আপনারা কাউসানে পড়বেন, এখান থেকে পড়ার দরকার নেই, আপনারা এখান থেকে বেশি পড়বেন ভাইরাল ভ্যাকসিন, এই ইনফেরিয়ার গুলোই বেশি পড়েন। আর হেপাটাইটিস বি আগে, তারপর সি, যেহেতু বি আমরা সচরাচর বেশি পাই, তো বি নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে। বি কিভাবে সিলেকশন করবো, কিভাবে 100% ডিসইনফেকশন করা যায়, সেগুলো পড়বেন। আর এইচআইভি থেকে, এইচআইভি থেকে আপনার হচ্ছে ওরাল রিলেটেড, এইচআইভি তে কোন কোন ক্যান্সার হয়, আমাদের ওরালি কি হয়, কি কি ফিচার পাই, সিস্টেমে কি কি পাই, কোন সেল কাউন্ট কমে, এগুলো জানতে হবে। ট্রিটমেন্ট দরকার নেই, যে আপনার অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, ওগুলো দরকার নেই। ওই যে ভাইরাল মার্কার বললাম ইন্টারপ্রিটেশন, তাহলে এভাবে অনেক ঘুরে পেঁচাও আমাদের কোশ্চেন আপনারা পরীক্ষা দিচ্ছেন, আবার সিম্পল এভাবে আসে, হাউ টু অ্যাসেস ভ্যাকসিনেশন, কখন আমরা ভ্যাকসিন দেওয়া সেটা বুঝবো কখন, তাহলে ডাইরেক্ট এভাবে আসলে তো খুবই ভালো। ছোট কোশ্চেনও কিন্তু থাকবে, সব যে সিনারি বেস বিশাল বিশাল কোশ্চেন থাকবে না, এরকম ছোট কোশ্চেন থাকবে। এরপর দেখেন আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা একটু বেশি কথা বলতে চাই, সেটা হচ্ছে ওরাল প্যাথোলজি। আমাদের ওরাল প্যাথোলজি কিন্তু একটাই বই না, কিন্তু সবসময় দেখাই একটা বই, হ্যাঁ? তাহলে এই ওরাল প্যাথোলজি আমরা মেইনলি ফলো করবো কাউসান, দুই একটা স্টেম বাইরে থেকে আসলে আসুক, কিছু হবে না, তবে আপনার এটা দিয়ে আপনি পাস করে আনসার করে অনার্স পেয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? সো দরকার আছে অনেক কিছু পড়ার দরকার নেই। তাহলে আমরা ওরাল প্যাথোলজির বই, বাইরে সবাই জানতেছে আমরা শিট করতেছি, কিন্তু আপনারা কি জানেন আমরা বই পড়ছি, হ্যাঁ, তাই না? তাহলে বই যেহেতু পড়ছেন, আপনার প্রিপারেশন সবচেয়ে ভালো, আপনার প্রিপারেশন সবচেয়ে ভালো। এবং টোটাল এখন সবগুলো ক্লাস শেষ না, আপনার টোটাল কাউসানটার একটা সামারি হয়েছে না মাথার মধ্যে? যখন নর্মালটা যিনি পড়াচ্ছিলাম, আমরা যিনি পড়াচ্ছিলাম, তখন কেমন কেমন লাগছিল, অনেক টপিক খাপছাড়া খাপছাড়া লাগছিল না? এখন কিন্তু একটা মনে হয়েছে যে না, এখন যে প্রিপারেশন আমার হয়েছে বা যেটা আমাদের পড়ানো হয়েছে, সেটা যদি আমি একবার নিজে পড়ি, দেখ মানে প্রিপারেশন আরেকটু বেটার হবে। এই যে প্রথম প্রথম হচ্ছে কোনগুলো রেডি লুসেন্ট, কোনগুলো রেডি ওপেক, কি হতো ঝামেলা লাগতো না? এখন একটু মোটামুটি আগে থেকে একটু সহজ হচ্ছে না? এটাই আস্তে আস্তে এই এক মাসে আরেকটু সহজ করতে হবে। মনে রাখবেন এই এক মাসে যতটুকু প্রিপারেশন নিছেন, এটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে, রিভিউ এক্সাম, মক এক্সাম দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এই প্রিপারেশনকে কঠিন বানানো যাবে না। যে মকে তো অনেক কঠিন কোশ্চেন আসছে, কিছু পারছি না, রিভিউতে অনেক কঠিন কোশ্চেন আসছে, যেগুলো দেখা গেছে সেগুলো কিছু তো আসে নাই, কিছু হবে না, ঠিক আছে? আপনারা কঠিন এখান থেকে করে যান, যেন পরীক্ষায় কিছুটা হলেও সহজ মনে হয়। আর জুনের তো এমনি রেকর্ড খুব ভালো, সো হ্যাঁ, জুনের এমনি রেকর্ড খুব ভালো, হ্যাঁ, সো হচ্ছে কি আপনাদেরকে
সেরকম হচ্ছে আর্মি স্টাইলে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনারা ওইটার ধারণা অনুযায়ী অবশ্যই ইনফিডেস্টার বাদ দিয়ে, যে এখানে তো আমার হচ্ছে কি ইয়ে নিয়ে কথা বলা নাই, সালমোনেলা টাইপি সাজেশনে ছিল না, কিন্তু মক টেস্টে সালমোনেলা টাইপি চলে আসছে। এখন কি ওটা করবো কিনা দরকার নেই, আগে এগুলো এনশিওর করেন। ওই যে বললাম পরীক্ষার ফলে আপনাকে অবশ্যই এটা সকালে চিন্তা হওয়া যাবে না যে কিছু তো মাথায় নেই, এই চিন্তা মাথায় আসা যাবে না, ঠিক আছে? তাহলে ওরাল প্যাথোলজি দেখেন এখানে ইনফিডেস্টার চ্যাপ্টার আগে দেখা যেত কি সিস্টিউমার শুধু এর মধ্যে কনফাইন ছিলাম আমরা, এবং এখন আমরা সিস্টিউমার সবার আগে পড়তে বসি। কিন্তু রিসেন্ট কোশ্চেনগুলো দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ থেকে অনেক ভিতরে ভিতরে কোশ্চেন আসে, জোন টোন দিয়ে হাবিজে অনেক কোশ্চেন আসে, তাই না? তারপর পেরিওডাইটিস পালভাইটিস থেকে কোশ্চেন দিয়ে দেয়, ভিতর থেকে কোশ্চেন দিয়ে দেয়। সো সিস্টিউমার থেকে বেরোতে হবে, এবং আলসার থেকে হার্পিস, জোগিয়ান সিনড্রোম, লাইকেন প্ল্যানাস, এগুলো থেকে কোশ্চেন আসে। সো আমাদের সিস্টিউমার থেকে কিন্তু বেরোতে হবে। সিস্টিউমার আপনাদের সবচেয়ে সহজ, এবং এই আনসার কেউ ভুল করবেন না। আপনারা এত পড়বেন, এটা নিজ উদ্যোগে এত পড়বেন, মনে করবেন এটা অনেক কঠিন, সিনারি লেখ পারবো না, ঠিক আছে? কিন্তু এটাই সবচেয়ে সহজ। দেখবেন যে ওই যে ইরেথিমা মাল্টিফর্মিং এর যেমন ঝামেলা লাগছে, ঝামেলা লাগবে বলে নি মনে হবে যে তিনটার মধ্যে চারটা পাঁচটার মধ্যে হচ্ছে তিনটাই ঠিক, এখন দেখাবো, বুঝতে পারছেন? তাহলে আলসার, এই তারপর হচ্ছে ক্যারিস, পালভাইটিস, বায়োপসি, এগুলো হচ্ছে ভালো করে বলবেন। তাহলে এখানে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নিয়ে কথা বলবো, তো এখানে আর কথা বলছি না। 3 স্টার টপিক এগুলো অলমোস্ট সবই হয়ে গেছে। লাস্টের 28 এর পর থেকে, হ্যাঁ আগের স্লাইডটা 28 এর পর থেকে আমরা মোটামুটি গুরুত্ব কমাই দিব। তবে সেখান থেকেও কি করবো বলে দিচ্ছি। তবে 28 এর আগ পর্যন্ত আমরা বেশি গুরুত্ব দিব, সেগুলো এখানে ইন্ডিভিজুয়াল 3 স্টার জাস্ট একটু ভাগ করে দেওয়া। এগুলোই হচ্ছে কোনটা কত সময় কতদিন ধরে করবেন, এটা কি পুরো 1 মাস করবেন, নাকি 7 দিনে শেষ করবেন, নাকি 5 দিনে শেষ করবেন, সেগুলো আপনাদেরকে পরবর্তীতে আজকে বিকালে একটা সেশন আছে না, ছোট্ট একটা সেশন, সেখানে আপনাদেরকে একটু একটু বুঝাই দিবে। তো আপনি আপনার প্রিপারেশনের সাথে দেখবেন সেটা মিলে কিনা। আপনার যদি কোনো গ্যাপ থাকে আপনি সেটা একটু বেশি করবেন। ওই যে ওরটা যদি ইনফেকশন করানোর পরে আমি বলেছিলাম না নাকি, করানোর পরে কি বলছিলেন যে ভাই মাত্র 2 দিন সময়, 2 দিনে কিভাবে শেষ করবো? তাহলে অনেক গ্যাপ আছে না এটা, তো ওই গ্যাপগুলো এর মধ্যে একটু ফিল আপ করতে হবে। 3 স্টার এটা একটু নেন। টাং ডিসঅর্ডার, ওরাল ক্যান্সার, এগুলো থেকে খুব মানে ওরাল ক্যান্সার থেকে খুব বেশি ডিটেইলস জানা। দেখা যায় কি আমরা ওরাল ক্যান্সার অতিরিক্ত এক্সাইটেড হয়ে বেশি পড়ে ফেলি, কিন্তু দেখা যায় আসে কি ওই যে কজেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, এরপর দেখবেন যে শুধু পান মনে আসতেছে আর বিড়ি মনে আসতেছে, আর কিছু মনে আসতেছে না। ওই যে সাবমিউটাস ফাইব্রোসিস ছিল, ফ্যানকোনিস অ্যানিমিয়া ছিল, তারপরে ডিসকার্ডিস কনজেনিটা ছিল, এগুলো নাম আমার মনে নেই, শুধু মনে আছে টোব্যাকো, তারপর এই যে কি এরিকানাট, বুঝছেন? মনে রাখতে হবে রিয়ারগুলা। এই জন্য শুধু বক্স করেন। হ্যাঁ, সাইট কোথাও কোন কোন জায়গায় ওরাল ক্যান্সার বেশি হয় বানাইলে হবে না যে পোস্টেরিয়র ফ্যারিংস হয়, ওটা ফ্যারিংসের কার্সিনোমা। আপনি ওরাল ক্যান্সার বলছিস, আপনি আগে রেকটাল প্যারেট চিন্তা করবেন, আপনি লেখার টাং চিন্তা করবেন, প্রোগ্রাম চিন্তা করবেন, দিনের বাকি চিন্তা করবেন। তাহলে বইতে যা আছে ওটা করতে হবে। রেডিওথেরাপির কমপ্লিকেশন 50টা আছে, কিন্তু আমার বইতে করে দেওয়া আছে, বইতে হাইয়েস্ট 5-6টা দেওয়া আছে না? তাহলে ওই 5-6টা আগে মনে রাখেন, কোনগুলা, ঠিক আছে? তাহলে এইভাবে স্যালিভারি গ্ল্যান্ড নিউপ্লাজম, নন নিউপ্লাস্টিক ডিজিজ, এগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যেমন মাইনর স্যালিভারি গ্ল্যান্ডে কোন ক্যান্সার বেশি হয়, মেজর স্যালিভারি গ্ল্যান্ডে কোন ক্যান্সার বেশি হয়, ঝামেলা না? বইতে এমন ভাবে লেখা মনে হয় যে এটা বললাম না যে এরনাসিস্টিক কার্সিনোমা, এটা বললাম যে মেকোএপিডার্মাল কার্সিনোমা, কিন্তু বলেছে তো মেন্টরে না সব কোশ্চেন ক্লিয়ার। এর মধ্যে যদি কোশ্চেন অ্যারাইজ করে গ্রুপটা আছে, জিজ্ঞেস করবেন, সলিউশন ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদাভাবে আমরা আসি যে কোন টপিকগুলো আমরা একবারে ধরেন চ্যাপ্টার 1 করলেন, আপনি সেখানে পড়া হচ্ছে কি বেশি জোর দিয়ে পড়তেছেন যে টুথ এন্ড ইস মিমিক্স কজ, তাই না? টুথ এন্ড ইস মিমিক্স কজ আমি মনে করি যে 6 মাস ক্লাস করার পর পড়াই দরকার নেই। রেডিওলজিক্যাল মিমিক অফ সিস্ট দরকার আছে, সোয়েলিং, কজেস অফ সোয়েলিং অফ দ্য জ, আপনারা সব ডিজিজ ইন্ডিভিজুয়ালি জানেন। জ সোয়েলিং কোন কোন কজ হবে যাটা আমাকে ইম্পর্টেন্স দরকার নেই, এটা আপনি এমনি পারবেন। তাহলে আপনি ইম্পর্টেন্স এখানে কি দিবেন? বায়োপসি প্রিন্সিপাল, কোথায় কোন বায়োপসি নিব, কোথায় ইনসেশনাল নিব, কোথায় এফএনসি নিব, কোথায় কোর নিব, সেই এক্সাম্পলগুলো পড়েন একটু। তারপর হচ্ছে ফিক্সেশন থেকে 2-1 লাইন পড়েন, পুরোটা পড়ার দরকার নেই, যে কি স্পেসিমেন ইউজ করা হয়, কোথায় ফ্রেশ টিস্যু পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর বক্স তো আছে না, বক্স তো ইম্পর্টেন্স বলে দিচ্ছে। তারপর দেখেন এখান থেকে কিন্তু সবসময় কোশ্চেনগুলো আসছে, তাও 2-1টা দেখা যায় যে বায়োপসি টপিক কমন, 5টা স্টেমের মধ্যে একটা স্টেম দিবে একটু কনফিউজিং, বুঝছেন? নতুন কিছু না কিছু থাকবেই, নতুন কিছু না কিছু দিবে। তারপর দেখেন চ্যাপ্টার নাম্বার 2, এখানে ডিসঅর্ডার এন্ড ডেভেলপমেন্ট অফ টিথ। প্রথম কথা হচ্ছে বক্সগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখেন যে একটু ইনফিনিটি স্টার মার্ক করে দেওয়া, ইনফিনিটি স্টার দেওয়া, ট্রিপল স্টার দেওয়া না? তাহলে এগুলোর মধ্যেও ট্রিপল স্টার দেওয়া, এগুলোর মধ্যেও যেগুলো মার্ক করে দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন ডায়াগনোস সিনড্রোম থেকে মানে কতবার যে আসছে পরীক্ষা কোশ্চেন আনকাউন্টেবল, হিসাব নেই কোনো। তারপর হচ্ছে ডেটা সাইকেল পিগমেন্টেশন যদিও আগে আসতো, ইদানিং কম, কারণ এই জিনিসটা সবাই হচ্ছে কি জানে, এখন খুব কমন হয়ে গেছে। অ্যামেলোজেনেসিস থেকে এইভাবে দিবে না যে অ্যামেলোজেনেসিস হাইপোপ্লাস্টিয়া কি ফিচার কি, এত সহজ দিবে না। আপনি সিনারি বেস কোশ্চেন দিবে, আপনি ডায়াগনোস করতে হবে এটা অ্যামেলোব্লাস্টোমা নাকি ডেঞ্জারাস ইমপারফেক্টা, সরি অ্যামেলোব্লাস্টোমা বলছি, অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা। কজেস অফ ডিলেটেড অপশন থেকে ভাগ আছে, তাই না? ক্লেডোরিয়ান ডিসপ্লেসিয়া এটা কি দিব, ডিলেটেড অপশন দিব নাকি হচ্ছে সুপারনিউমেটিক কজ দিব, হাইপোটেনশিয়ার কজ, তাই না? ক্লেডোরিয়ান ডিসপ্লেসিয়া দাঁত থাকে, অনেক দাঁত থাকে, কিন্তু ইরাপশন হয় না। তাহলে সুপারনিউমেরিক দাঁত থাকে, আবার হচ্ছে ইরাপশন হচ্ছে না। তো 2 ধরনের ফিচার কিন্তু পাওয়া যায়। টার্নার টুথ দিয়ে কোশ্চেন আসছে এর আগে, যে একটা দাঁতের পেরিফেরাল ইনফেকশন আছে, তার ভবিষ্যতে সিকোয়েন্স কি হবে, তখন কি হবে? টার্নার টুথ, ঠিক আছে? আর প্রথম দিকে যে টেবিল 21 দিয়ে একটা সুন্দর একটা বক্স বুঝাই দেওয়া আছে যে কোনগুলো হাইপোটেনশিয়াল কজ, কোনগুলো হাইপারটেনশিয়াল কজ, কোনগুলো এনামেলের ম্যালফরমেশন, কোনগুলো ডেন্টিনাল ম্যালফরমেশন, কোনগুলো সবগুলো স্ট্রাকচারাল ম্যালফরমেশন। ওটা হচ্ছে নতুন বইয়ে যেটা অ্যাড করা হয়েছে 10th এডিশনে, ওটা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, তারপর এখান থেকে মোটামুটি এইগুলো পড়েন। ডেন্টাল ডিসপ্লেসিয়া থেকে টাইপ 1 থেকে একটা কোশ্চেন আসছিল এর আগেবার, ডেন্টাল ডিসপ্লেসিয়া টাইপ 1 আছে না, সেখান থেকে একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা দেখেন, 13-year-old boy came to your clinic with complaints of pitted opaque teeth. He also developed midline asthma. His father also suffering from the same problem. What is the most likely diagnosis? এখন দেখেন 13 বছরের একটা বাচ্চা পেশেন্ট ক্লিনিকে আসছে pitted opaque teeth নিয়ে, তাহলে এইটা ডিডি কি হতে পারে? শুধু একটাই ডিডি, ফ্লোরোসিস হতে পারে না, বা এনামেল হাইপোপ্লাসিয়া হতে পারে না? তাহলে তারপর আর কি হতে পারে? হোয়াইট ক্যারিজ হতে পারে, তাই না? এখন দেখেন এখানে তাহলে ডাউন সিনড্রোমে কিন্তু পেশেন্ট হচ্ছে ওরাল হাইজিন মেইনটেইন করতে পারে না।
সো আলটিমেটলি এনামেল চিপড আউট হয়। তারপর এটা সেকেন্ড পিগমেন্টেশন এখানে হচ্ছে না, যেহেতু ওপেক কথা বলছে, সো এটা আমরা বাদ দিতে পারি। ডেন্টাল ইমপারফেক্টও কিন্তু সাদা কালার আসতে পারে, ঠিক আছে, অনেক ভ্যারাইটি আছে। তাহলে এখন আমি কোনটা দিব? তাহলে আপনাকে খেয়াল করতে হবে, এই যে বলছে মিড লাইন ডাস্টমা, তাহলে হতে পারে যে দুই দাঁতের মাঝখানে গ্যাপ ক্ষয় হয়ে গ্যাপ হয়ে গেছে, মিড লাইন ডাস্টমা হয়ে গেছে। কিন্তু এই যে একটা কথা বলে দিছে, হিজ ফাদার অলসো সাফারিং ফ্রম দ্য সেম প্রবলেম, ফ্যামিলি হিস্ট্রি নিয়ে। এখানের মধ্যে দেখো তো জেনেটিক ডিজিজ কি কি আছে? ডাউন সিনড্রোম আর এমএলও, তাই না? তাহলে এই দুটোর মধ্যে আপনি কোনটা দিবেন? অ্যামাইলোজেন ইমপারফেক্টটা এই সুন্দর ডায়াগনোস হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করে হয়ে যাবে। তাহলে আমরা বললাম যে অ্যামাইলোজেন ইমপারফেক্ট ইম্পর্টেন্ট, ডেন্টাল ইমপারফেক্ট ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেনগুলো দেখছেন কিভাবে দিচ্ছে, তাই না? কোশ্চেনগুলো একটু এক্সলি করে দেয়, কিন্তু পারার মতো, তাই না? পারার মতো। এই কোশ্চেনগুলো কিন্তু বানানো কোশ্চেন না, এই কোশ্চেনগুলো যেভাবে আসে সেভাবেই দেওয়া। সো এতটুকু কনফিডেন্স অন্তত থাকতে হবে যে আমি পারবো। হ্যাঁ, চ্যাপ্টার 3 দেখেন, ডিসঅর্ডার অফ দ্য ডেভেলপমেন্ট, এখানে একটা বক্সের কথা বলা আছে, এই বক্স আপনাদের দেখানো আছে অলরেডি, তারপরে বলা। আর অল দ্য সিনড্রোম, আমি সিনড্রোম এখানে ভয় পাওয়ার দরকার নেই। সিনড্রোম কাউসনের সিনড্রোমগুলো নিয়ে আমি আলাদাভাবে একটা স্লাইড নিয়ে আসছি, ওটাতে আমি একবার বলে দিই। এখানে কিছু নাই, অল্প একটা সিনড্রোম আছে, এর মধ্যে আপনার গার্ডনার সিনড্রোম, এলার্জেনাল সিনড্রোম আর হচ্ছে ভ্যান্ডার সিনড্রোম, এগুলো কিছু ফিচার করবেন। এগুলো তো মনে থাকে না? মনে থাকে তো? কিছু সিনড্রোম কথা মনে থাকে, একবারে সব বলে গেছি আমি, হয়তো মনে আসছে না গোল্ডেন হার্ট সিনড্রোম কি জিনিস, কিন্তু গার্ডনার সিনড্রোম তো বলিনি, তাই না? এলার্জেনাল সিনড্রোম টান দিলে এরকম রাবার হয়ে যায়, এগুলো তো বলিনি, এগুলো তো মনে থাকলে হবে। তারপর দেখেন ডেন্টাল ক্যারিজ থেকে অর্গানিজম দিয়ে কোশ্চেন আসছে, কোন রুট ক্যারিজে কে, এনামেল ক্যারিজে কে, নেটিভ ক্যারিজে কে, ঠিক আছে? তারপর হচ্ছে ওই আপনার ক্যারিজটা যে হয় পিরামিড, এই পিরামিডের অ্যাপেক্স কোন দিকে থাকে, বেস কোন দিকে থাকে, এই জিনিসগুলো পড়বেন। জোন পড়বেন, বোঝা গেল? জোন একটা বক্স আছে না, সারফেস জোন, কোথায় কত পার্সেন্ট মিনারেল লস হয়, কোথায় হচ্ছে এক্সটেন্ড করলে বেসটা চড়া হবে, এই জিনিসগুলো একটু খুঁটিনাটি পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু কনজারভেটিভ স্টাইলে কোশ্চেন আসবে না, আসবে প্যাথোলজি স্টাইলে, যে ওখানে যে ক্ষয় করতেছে ওই ক্ষয়ের প্যাটার্নটা কিরকম, কিভাবে ঢুকে। হ্যাঁ, তাহলে জোনগুলো পড়বেন, কোন জোনের কালার কিরকম, ট্রান্সিলোমিনেশন করলে কিরকম কালার আসে, হোয়াইট আসে নাকি ডার্ক আসে। প্রপার্টিস অফ ক্যারিজেনিক ব্যাকটেরিয়া খুব সহজ, এটা আপনারা জানেন। ক্যারিজেনিক ইনডেক্স, ক্যারিজেনিসিটি ইনডেক্স এর আগে আসছিল মনে হয় একবার, একটু দেখে রাখেন। আর টেবিলের কথা দেওয়া আছে কিছু, 4.1, 4.2, 4.3 আর স্টেজেস অফ এনামেল এন্ড ডেন্টিন ক্যারিজ। আগে এনামেল করবেন, তারপর ডেন্টিন। ডেন্টিন যে রিঅ্যাক্টিভ ডেন্টিন কি ফর্মেশন করে, রিঅ্যাকশনে কি ফর্মেশন করে, ডেট কি ফর্মেশন করে, এগুলো করবেন। আর কিছু দরকার নাই। তারপর হচ্ছে এটা দেখেন কি আছে, মাল্টিপল মিসিং টুথ, ইভার্টেড লিপ, স্পেসিং বিটুইন টুথ, হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? হ্যাঁ, রাউন্ড ক্লেপ লিপ প্যালেট। হ্যাঁ, তাহলে এখানে যে ইভার্টেড লিপ, এটা দিয়ে হচ্ছে কি কিন্তু কথা বলে দিছে, কারণ ডাউন সিনড্রোমে কি আসে না, মিসিং থাকে না, ক্লেপটা কি মিসিং থাকে না? থাকে তো না? থাকে। সেগমেন্টাল অটোমেটিক্যালি ডিসপ্লেসিয়াতে কি থাকতে পারে, কিন্তু আনইরাপ্টেড থাকতে পারে, ঠিক আছে? সেগমেন্ট, একটা সেগমেন্ট জুড়ে থাকতে পারে। প্রাইমারি ইরাপশন ফেলার, আমি বলেছি ইরাপশন ফেলার, সো মিসিং থাকতে পারে। গার্ডনার সিনড্রোমে মিসিং থাকতে পারে না, অস্টিমা হয়ে ইনফেকশন থাকতে পারে না, পারে। সো দেখেন আপনার মাল্টিপল মিসিং টুথ সবই ঠিক আছে, স্পেসিং বিটুইন টুথ মিসিং থাকলে তো স্পেসিং থাকবে, টুথ ম্যাটেরিয়াল কমে গেল। তাহলে যেটা বলে দিছি ইভার্টেড লিপ, এইটা কোন ডিজিজের সাথে সবচেয়ে বেশি যায়? ডাউন সিনড্রোমের সাথে বেশি যায়, সো অ্যানসার হবে ডাউন। চ্যাপ্টার 5 পালপাইটিস এন্ড এপিক্যাল পেরিওডন্টাইটিস, এখান থেকে এনাগ এবং অর্গানিজম খুব ইম্পর্টেন্ট, যে কোথায় কোন কোন অর্গানিজম কাজ করে, বিশেষ করে পেরিওডন্টাল পকেটের মধ্যে কোন কোন অর্গানিজম থাকে, পেরিওডন্টাল পকেটের মধ্যে কোন কোন অর্গানিজম থাকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এর আগে অনেকবার এই কোশ্চেনটা আসছে। ফিচার মোটামুটি লেস ইম্পর্টেন্ট, এপিক্যাল পেরিওডন্টাইটিস খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর যে পেরিকর্নিটিস মনে আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। বক্স 5.5টা দেখেন, আমার ঠিক খেয়াল নাই এটা বক্স কোন বক্স, দেখা রাখবেন নাকি। তাহলে এখানে অর্গানিজম এবং হচ্ছে এনাগ, এটা প্রায় না এনাগ, এনাগ যদি এটা প্রায় থাকে তাহলে এনাগ এটা প্রায় পড়বেন, নাকি ইনফেকশনে, এনাগ ইনফেকশনে পরে আসছে। যাই হোক, ওটা শুরু তো হয় হচ্ছে কি এই যে পেরিওডন্টাল ডিস্ট্রাকশন দিয়ে না, তো হচ্ছে কি ওই একই কথা। তারপর এখানে আপনার হচ্ছে রিসেন্টলি এইগুলোর কজ আসতেছে, বিশেষ করে গতবার ইরেশনের কজ আসছে জানুয়ারিতে, ব্রুক্সিজমের কজ আসতেছে, এটা স্যার হাইপারসিম্পটোসিস রিজেকশন তো মানে এই চ্যাপ্টারের মেইন জিনিস। এবং এই কোশ্চেনগুলো একটু দেখা যায় যে স্টেম যেভাবে বক্সে দেওয়া আছে কজ, সেই কজ বক্সের একবার ওই লাইন তুলে দেয় না। সাপোজ একটা আছে যে নন ফাংশনাল টিথ, ঠিক আছে, এটাকে অন্য কোনো টার্মিনোলজিতে লিখবে, হ্যাঁ, টিথ আন্ডার মাস্টিকেশন, এরকম করে একটু চেঞ্জ করে দেয়। আর রিজপশনের কথা খেয়াল রাখবেন যে ইডিওপ্যাথিক, এক্সটার্নাল, ইন্টারনাল, এর বাইরে ওই যে অ্যাঙ্কাইলোসিস হয়ে যায় না রিজপশন হয়ে, হ্যাঁ, রিপ্লেসমেন্ট রিজপশন, এই জিনিসগুলো একটু মিস হয়। ভিতরে ভিতরে পয়েন্ট ছাড়া লেখা আছে, মানে হেডলাইন দেওয়া নাই কিন্তু ভিতরে লেখা আছে রিপ্লেসমেন্ট রিজপশন, তাহলে ওই টাইপসগুলো একটু পড়বেন। আপনারা অবশ্যই দেখা দেওয়া হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে রিপ্লেসমেন্ট রিজপশনের নাম শোনা হয় নাই, শুনছি না? অ্যাঙ্কাইলোসিস হয়ে যায় না, একটা দাঁত আনইরাপ্টেড থাকলে অ্যাঙ্কাইলোসিস হয়ে যায়, তাই না? কেন, পেরিডন্টাল যে স্পেস ওটা কি হয়ে যায়, বোন দিয়ে হচ্ছে আটকে যাবে, দাঁত তুলতে গেলে ঝামেলা, তাই না? হ্যাঁ, ওটাও এক ধরনের রিজপশন। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর আন্ডারে। দেখেন এখন মনে হয় যে জিঞ্জিভাল পেরিডন্টাল ডিজিজ, এখানে হচ্ছে ওই কথাগুলো অর্গানিজম। আপনারা এখান থেকে পেরিটনিক জিঞ্জারপ্লাগ এগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই। এইটা খুব ইম্পর্টেন্ট, ড্রাগস কজিং জিঞ্জাভাল হাইপারপ্লাসিয়া। ড্রাগসের নাম পড়বেন, একটা বক্স আছে না, যে কোন 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 ড্রাগ হচ্ছে, সরি, কোন জিঞ্জাভাল হাইপারপ্লাসিয়ার যে আপনার কজ, যে ইনফ্লামেটরি কজ কি কি, ড্রাগসের কজ কি কি, কোন কোন ডিজিজের কারণে হয়, সেই ইগুলো পড়বেন। আর হচ্ছে এনাগ খুব ইম্পর্টেন্ট। চাইল্ডহুড পেরিওডন্টাইটিস নতুন বক্স, এখান থেকে কোশ্চেন দিচ্ছে। জুভেনাইল পেরিওডন্টাইটিস নামে একটা আছে, এটাও ইম্পর্টেন্ট, জুভেনাইল পেরিওডন্টাইটিস, ঠিক আছে, জুভেনাইল পেরিওডন্টাইটিস এটা ইম্পর্টেন্ট। আর এনাগ তো বলছি অর্গানিজম, তাহলে এইগুলো একটু প্রথমে ইনিশিয়াল প্রায়োরিটি দিয়ে পড়বেন। আর ডেন্টাল প্লাক পেরিকর্নিটিস পরে সময় থাকলে তারপর। এটা একটা কোশ্চেন, এটা হচ্ছে কি যে জুভেনাইল পেরিওডন্টাইটিস থেকে আসছিল, যে আপনার ইনসাইজার মোলার বলে দিছে, তাহলে লোকালাইজড, হ্যাঁ লোকালাইজড। তারপরে ইনফেকশন অফ দ্য জ, এখানে চ্যাপ্টার 8 ইনফেকশন অফ দ্য জ, অ্যাকিউট অস্টিওমাইটিস অ্যালভিওলার খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর অস্টিও নেক্রোসিস থেকে ওই কোশ্চেনটা আসে যে বিসফসফোনেট দিয়ে যেটা হয় ব্রোঞ্জ, ঠিক আছে, ওটা দিয়ে একবার কোশ্চেন আসছে। সো ড্রাগগুলোর নাম একটু পড়ে রাখেন। আর অ্যালভিওলার ড্রাইসোকেট তো আপনারা ভালো করে পড়ছেন। আর ক্রনিকের ফিচারটা অ্যাকিউটের সাথে কোরিলেট করে পড়বেন, অ্যাকিউটটা বেশি করে পড়লে ক্রনিকটা ওইটাই জাস্ট মাইল্ড ফর্মেশন, এবং ওখানে স্পেশাল ফিচার পাওয়া যায়, সাইনাস পাওয়া যায়, সিকোস্টাম পাওয়া যায়, বেশি ইনভলভমেন্ট পাওয়া যায়, ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মেজর ইনফেকশনের মধ্যে লার্ড ওয়েঞ্জাইনা অ্যাক্টিনোমাইকোসিস খুব বেশি ইম্পর্টেন্ট।
থার্ড হচ্ছে তোমার। তবে লাইডো ক্যান্সার অ্যাক্টিন হচ্ছে ডিজিজ হিসেবে ইম্পর্টেন্ট। এটা এখানে খেয়াল করেন, ফেশিয়াল সোয়েলিং আছে একটা 50 বছর, তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট টুথ অন আপার জয়েন্ট, রিভার্সাল লাইন প্রেজেন্ট। তাহলে রিভার্সাল লাইন প্রেজেন্ট এই কথাটা কিন্তু আমরা সচরাচর দেখি না, তাই না? দেখা নাই, কিন্তু আপনি ওই যে এক্সক্লুড করে করে বাকিগুলো থেকে বাদ দিতে পারবেন। সো এরকম যদি কোনো কোশ্চেন দেখেন যে যেটা জানা নাই, তখন আপনাকে কিভাবে অ্যান্সার করতে হবে? এক্সক্লুড করে করে অ্যান্সার করতে হবে। মিনারালাইজেশন হয়ে একটা রিভার্সাল লাইন পাওয়া যায়। ওই যে সাদা দেখতে পাচ্ছেন রিভার্সাল প্যাচেস দিয়েছে, এটা খুব মানে মাইনর একটা ইয়ে। আচ্ছা, সিস্টের ক্ষেত্রে আমরা জানি ক্লাসিফিকেশন থেকে অনেকবার কোশ্চেন আসছে, ঠিক আছে? রেডিকুলার ডেন্টিজারাস ওকেসি এগুলো আগে পড়বেন। ওকেসির সাথে রিলেট করবেন হচ্ছে গিয়ে বেসাল সেল কার্সিনোমা বা গর্লিংকর সিনড্রোম। আর এবিসি আর সলিটারি বনসিস, এর মধ্যে এবিসিটা ইম্পর্টেন্ট, এবিসিটা আপনারা অন্য চ্যাপ্টারে পড়বেন না, এই চ্যাপ্টারে এখন দেওয়া নাই, অন্য চ্যাপ্টারে। আর নন ওডোন্টোজেনিকের মধ্যে ক্লাসিফিকেশন কিন্তু ইম্পর্টেন্ট, আপনার ইনফ্লামেটরি কোনগুলো, ডেভেলপমেন্ট কোনগুলো, অনেকবার এই কোশ্চেনটা আসছে। আর নেজোগ্লাইসিস সিস্টেম বেশি করে পড়বেন। আর ওভারঅল যেগুলো কোনগুলো মাল্টিলোকুলার কোনগুলো ইউনিলোকুলার, এটা তো আপনি পুরোটা সামারি করে একবারই পড়বেন, সেটা এখান থেকে আলাদা হওয়ার দরকার নেই। এখান থেকে মেইনলি রেডিকুলার ডেন্টিজারাস ওকেসি, ক্লাসিফিকেশন আর এবিসি, আর ওদিক থেকে নেজোগ্লাটার ডাকসিস। চ্যাপ্টার 11 দেখেন, এখানে অ্যামেলোব্লাস্টোমা তো সবার আগে পড়বেন। আর হচ্ছে ক্লাসিফিকেশন, ওডোন্টোজেনিক নন ওডোন্টোজেনিক দুইটারই ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। আর বাকিগুলো ক্লাসে যা বলা আছে তাই, ওডোন্টম, সিমেন্টোব্লাস্টোমা, মিক্সোমা, নতুন কিছু নাই এখানে। হ্যাঁ, নন ওডোন্টোজেনিক আমরা শুরু করবেন ক্লাসিফিকেশন দিয়ে, ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে, কোনগুলো এপিথেলিয়াল, কোনগুলো মিক্স, কোনগুলো মেসেনকাইমাল, এভাবে কোশ্চেন আসে ডাইরেক্ট। আর বাকিগুলো ছোট ছোট সিনারি দিয়ে আসবে, খুব বড় সিনারি দিবে না, ছোট সিনারি দিবে। এজ, জেন্ডার আর হচ্ছে কি আপনারা ক্লিনিক্যাল এক্সরে ফিচার দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু ডিজিজ আছে স্পেশাল ইয়ে থাকে, হিস্টোলজিক্যাল ফিচার থাকে, লিজ গ্যাং রিং, হ্যাঁ, এরকম কিছু ফিচার থাকে, ওইগুলো একটু ভালো করে পড়তে হবে। দরকার নেই এটা। চ্যাপ্টার 13 তে আসেন, ইনহেরিটেড মেটাবলিক ডিসঅর্ডার। এখানে অস্টিওপেট্রোসিস, প্যাজেস ডিজিজ,